তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। রেকর্ডিং অন করা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও স্টপ রেকর্ডিং না, চালু তো আছে। চলো, আজকে আমরা মেনলি এপ্রিল এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করব, ঠিক আছে? তারপরে যদি আমাদের হাতে সময় থাকে, আগের দিন একটা কোশ্চেন আমাদের হাফ কমপ্লিট হয়েছিল, সেটাকে আমরা ফুল কমপ্লিট করব। তো আমি সময় নষ্ট করছি না, যেহেতু তোমাদের পরীক্ষায় মানে প্রিলিমিনারিতে এমসিকিউ আছে এবং মেইনসেও ওয়ান লাইনার কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো আমরা ওই একটা নরমাল বানিয়েছি, সবার কাছে পৌঁছে গেছে তো এই পিডিএফটা? না এখনো পাইনি। আচ্ছা ঠিক আছে, তার মানে দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। তো এখানে আমাদের আগে কয়েকটা জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে লেখা আছে, আর তার সঙ্গে নতুনগুলো পরপর দেওয়া আছে। তো আমাদের ডিজিসিএ, ঠিক আছে, ডিজিসিএ এর যে ডিরেক্টর জেনারেল, সেটার আগেও ছিল বীর বিক্রম যাদব এবং এখনো তিনি আছেন বীর বিক্রম যাদব। আর পিএফসি মানে ফিনান্সের ক্ষেত্রে, ঠিক আছে, বর্তমানে আছেন রাজেশ কুমার আগরওয়াল। এটাকে আমি একবার বলে দিচ্ছি, আমাদের যে টোটাল অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সারা দেশে, তো সেই অ্যাপয়েন্টমেন্টস এর লিস্ট এটা, সেখানে কে কে কোথায় আছেন সেটা আমাদের লাগবে, ঠিক আছে? এবার এখান থেকে কি রকম ধরনের কোশ্চেন আসে, যে এখান থেকে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে এই বডিতে কে এখন চেয়ারম্যান আছেন, কে অন্য জায়গায় চেয়ারম্যান আছেন, এই রকম কোশ্চেন, ঠিক আছে? আমি তোমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞাসাও করব জানুয়ারি মাসের টপিক থেকে। তো সবাই আই থিংক পড়েও আছো। এখান থেকে তোমাদেরকে নরমাল, যেমন বিপিসিএল এর সিএমডি পদে বর্তমানে কে আছে, তো সঞ্জয় খান্না, ঠিক আছে? তারপরে হচ্ছে সিএমডি সেল, আমাদের যে সেল কোম্পানি আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেখানে আছে কৃষ্ণা কুমার সিং। এরকম এই নামগুলো এখানে দেওয়া আছে, এগুলো জাস্ট পড়লেই হয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্টস থেকে আর কিছু পড়তে হয় না। আমি তোমাকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। বর্তমানে কেরালার চিফ জাস্টিসের নাম কি? কেরালার যে হাইকোর্ট রয়েছে সেখানকার চিফ জাস্টিসের নাম কি? জানুয়ারি মাসের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কেউ না কেউ একজন বলো, কেরালার চিফ জাস্টিসের নাম কি? সৌমেন সেন। হ্যাঁ কি বলছো, শোনা গেল না? সৌমেন সেন। হ্যাঁ সৌমেন সেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের চিফ জাস্টিসের নাম হচ্ছে সুজয় পাল, ঠিক আছে? সুজয় পাল। হ্যাঁ। আচ্ছা, সিকিমের সিকিমের চিফ জাস্টিসের নাম কি, সিকিম হাইকোর্টের? এগুলো রিসেন্টলি অ্যাপয়েন্টেড, এগুলো মনে রাখতে হবে। তার টাইটেল হচ্ছে মুস্তাক। এবার একটু বলো। মোহাম্মদ মুস্তাক। মোহাম্মদ মুস্তাক। তার একটা নাম থাকতে পারে, নামটা ইমিডিয়েট দেখো, কিছু কিছু জিনিস নরমাল মনে রাখবে, টাইটেল দিয়েও। এগুলো মনে, এগুলো সব রিসেন্ট, এগুলো রিসেন্ট জানুয়ারি মাসে হয়েছে, ঠিক আছে? এগুলো মনে রাখবে, এরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে পরীক্ষায়। মানে কি এরপরে আমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোতে আমরা যাচ্ছি। তো বিহারে একটা পলিটিক্যাল চেঞ্জেস হয়েছে, যেখানে সম্রাট চৌধুরী বলে যে ব্যক্তিটা নতুন চিফ মিনিস্টার হয়েছে, ঠিক আছে? নীতিশ কুমার জিতেছিল, কিন্তু নীতিশ কুমার কিছুদিন চিফ মিনিস্টার থাকার পরে তিনি ইস্তফা দিয়েছেন। বর্তমানে সম্রাট চৌধুরী হচ্ছে বিহারের চিফ মিনিস্টার, এবং বিজয় কুমার চৌধুরী এন্ড বিজেন্দ্র প্রসাদ যাদব ওয়ার শোন এজ দ্য ডেপুটি চিফ মিনিস্টার। এখান থেকে সম্রাট চৌধুরীর নামটা আমরা সবাই জানি, কিন্তু এই দুটো নাম বিজয় কুমার চৌধুরী এবং বিজেন্দ্র প্রসাদ যাদব, এক হচ্ছে বিজয় কুমার চৌধুরী আর একজন হচ্ছে বিজয় কুমার চৌধুরী, আর একটা হচ্ছে বিজেন্দ্র প্রসাদ যাদব। এই দুটো নাম কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হবে, কারণ এই দুজন হচ্ছে ডেপুটি চিফ মিনিস্টার, ঠিক আছে? এবং এই দুটো যে ডেপুটি চিফ মিনিস্টার, তারা সবাই জনতা দল বা জেইউ থেকে বিলং করে, নীতিশ কুমারের পার্টি, ঠিক আছে? এরপরে ন্যাসকমে কি হচ্ছে, ন্যাসকম অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড সার্ভিস কোম্পানিজ, ন্যাসকম এর ফুল ফর্ম, ঠিক আছে? এটা ইন্ডিয়ার প্রিমিয়ার আইটি ইন্ডাস্ট্রি বডির মধ্যে পড়ে, ঠিক আছে? এখানেও কিছু মানে যে চেঞ্জেস গুলো এসেছিল, সেই জন্য ন্যাসকম এর নাম বা ন্যাসকম এর টপিক আমাদেরকে পড়তে হয়েছে। তো আমাদের এখান থেকে কি রকম ধরনের এই টপিকগুলো থেকে জিজ্ঞাসা করবে। এই টপিকগুলোতে যেহেতু রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তোমরা আগের পেজটাতে গেলে দেখতে পাবে, ন্যাসকম বলো, পিএফসি বলো, এই যে চেয়ারপারসন হয়েছে ন্যাসকম এর শ্রীকান্ত ভালমেকানি, ঠিক আছে? তারপরে পিএফসি তে হচ্ছে রাজেশ কুমার আগরওয়াল। এখান থেকে আমাদের এরকম ধরনের কোশ্চেনও জিজ্ঞাসা করা হয় যে এই কোম্পানিগুলোর ফুল ফর্ম কি, মানে পুরো নাম কি।
তো এখানে আমি কয়েকটা কোম্পানির পুরো নাম লিখে রেখেছি। ডিজিসিএ মানে ডিজিসিএ বডিটার ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। সিভিল এভিয়েশন হচ্ছে আমাদের যত মানে এয়ারপ্লেন রয়েছে তার সঙ্গে যুক্ত। এবিএস বলো এবিএস ডিজিসিএ, ঠিক আছে। পিএফসি হচ্ছে পাওয়ার ফিনান্স কর্পোরেশন ফুল ফর্ম। বিপিসিএল হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এটা আমাদের যত অয়েল সেক্টর রয়েছে তার সঙ্গে বিপিসিএল যুক্ত। পাওয়ার গ্রিড হচ্ছে ইন্ডিয়াতে যত ইলেকট্রিসিটি কেনা বেচা হয় না তার সঙ্গে যে কোম্পানিটা মেনলি জড়িত, মানে ইলেকট্রিসিটির সঙ্গে যে কোম্পানিটা জড়িত সেটা হচ্ছে পাওয়ার গ্রিড। আর ন্যাসকম হচ্ছে একটা আইটি কোম্পানি। এই অবধি প্রত্যেকের কাছে ক্লিয়ার যে কিরকম কোশ্চেন আসবে আর কি জিনিস করতে হবে? হ্যাঁ স্যার। একদম। এই টপিকগুলো সবাই তোমরাও জানো, এগুলো খুব একটা বেশি কঠিন লাগে না, এগুলো নরমাল মুখস্থের টপিক। তাই আমি এগুলোকে একটু ফাস্ট করছি, তাহলে ওই যে টপিকগুলো আমাদের পড়ে আছে সেগুলোকে আমরা যাতে করতে পারি। আচ্ছা, হাঙ্গেরির প্রাইম মিনিস্টার বর্তমানে হয়েছেন পিটার ম্যাগার, এবং ইরাকের প্রেসিডেন্ট হচ্ছে নিজার আমেদি। জিবুতিতে হচ্ছে যে ইসমাইলি ওমর গুবেলা, তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এরকম ভাবে কিছু কিছু জায়গার নাম আমি দিয়েছি। ইন্ডিগোর বর্তমানে চেয়ারম্যানের চেয়ারম্যান বলা ভুল, চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম হচ্ছে উইল ওয়াশা। এই নামগুলো জাস্ট পড়বে, এর বাইরে আর কিছু লাগবে না। আর বাংলাদেশে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনের মধ্যে একজন হাই কমিশনার গেছে, তার নাম হচ্ছে দীনেশ ত্রিবেদী। আমাদের ব্যারাকপুরের এমপি ছিলেন তিনি এর আগে, ঠিক আছে। সেই দীনেশ ত্রিবেদী বর্তমানে হাই কমিশনার হয়েছেন বাংলাদেশে। এটা নতুন টপিক হয়েছে, এই কটা জিনিস মনে রাখো। অ্যাপেলের সিইওর নাম বর্তমানে জন টার্নাস, নামটা মনে রাখো। মায়ানমারের প্রেসিডেন্টের নাম বর্তমানে মিন আং হ্লেইং, ঠিক আছে। তো এই নামগুলো একটু জাস্ট মনে রাখলেই হবে, এর বাইরে আর কিছু লাগবে না। বোঝা গেল? ইয়ে ত্রিবেদী আছে না, তো দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী ব্যারাকপুর থেকে এর আগে এমপি ছিলেন, রেলমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশের হাই কমিশনার পোস্টে গেছেন। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনের সঙ্গে এটা আমাদের লাগবে, ঠিক আছে। এগুলো জাস্ট মুখস্থের টপিক ছিল। এবার আসছি আমাদের কয়েকটা জিনিস বোঝার জন্য। এবার আসছি ইন্ডিয়ার 99th রামসার সাইট, ঠিক আছে। ইন্ডিয়াতে এতদিন পর্যন্ত 98 রামসার সাইট ছিল। বর্তমানে রামসার সাইটের সংখ্যা একটা বেড়েছে এবং সেটা হচ্ছে 99, এবং যেটা বেড়েছে তার নাম হচ্ছে শিখা ঝিল। এই শিখা ঝিল বার্ড স্যাংচুয়ারি ইন্ডিয়ার 99 রামসার সাইট হয়েছে। এটা লোকেটেড হচ্ছে আলিগড়ে, উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের আলিগড় জায়গাটা, সেখানে লোকেটেড ইন্ডিয়ার 99তম রামসার সাইট। রামসার কনভেনশন কোন সালে হয়েছিল একটু আমাকে বল। রামসার কনভেনশন কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল, এটা জিজ্ঞাসা করা হয়। এটা একটু আমাকে বল। 1972 সালে। 1971 সালে ইরানে হয়েছিল, ঠিক আছে। 72 না, কাছাকাছি গেছিলে, ঠিক আছে। 72 সালে সেটা মানে কেম ইনটু ফোর্স এর দিকে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা রামসার কনভেনশন হয়েছিল 1971। আচ্ছা, রামসারের মেন কাজ কি? যত ওয়াটার বডিজ রয়েছে সেগুলোকে সুরক্ষা প্রদান করা, সেটা হচ্ছে রামসারের কাজ। আর নতুন রামসার সাইট হচ্ছে শিখা ঝিল, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। উত্তরপ্রদেশে শিখা ঝিল। কি বলছো? হ্যাঁ, এই ঝিল বলবেন। তুমি কি বুঝতে পারো না সৌমদীপ? হ্যাঁ, বুঝতে পারি। এই তো রামসার সাইট পড়া ছিল উত্তরপ্রদেশে, ওই নামটা। তুমি কোন এক্সাম দাও একটু বলবে সৌমদীপ? আমাদের কি? হ্যাঁ হ্যাঁ, বলুন। তুমি ক্লাসের কথাগুলো একটু শোনো ঠিক করে, ঠিক আছে। মানে বারবার রিপিটেশন হলে কি হয়, ক্লাসের রিদমটা না বারবার ভেঙে যায়। না না, ঠিকই তো আছে সব, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভান্তারা ইউনিভার্সিটি নিয়ে আমাদেরকে পড়তে হবে। ভান্তারা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ফার্স্ট ওয়াইল্ড লাইফ ইউনিভার্সিটি। পৃথিবীর এই ইউনিভার্সিটিটা ভান্তারা যে জু যেটা, সেটা আমাদের কোথায় লোকেটেড কেউ বলতে পারবে? ভান্তারা জু কোথায় লোকেটেড? ভান্তারা জু কোথায় লোকেটেড? গুজরাটে, জামনগর। গুজরাট। এটা হচ্ছে আম্বানি, গুজরাটে। হ্যাঁ, আম্বানি ফ্যামিলির একটি জু, ঠিক আছে। এবং সেখানে ভান্তারায় একটা ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে, ওয়ার্ল্ডের প্রথম ওয়াইল্ড লাইফ ইউনিভার্সিটি যেটা, ঠিক আছে। ওয়ার্ল্ড ফার্স্ট গ্লোবাল ইউনিভার্সিটি ডেডিকেটেড টু ওয়াইল্ড লাইফ এন্ড ভেটেরিনারি সায়েন্সেস। জামনগর গুজরাটে যেটা লোকেটেড, এবং এটা একটা রিলায়েন্স বেসড অ্যানিমাল রেস্কিউ সেন্টারে কিন্তু মানে বর্তমানে এটা পজিশন রয়েছে, এবং সেটা যেহেতু টপিক এসেছে তাই আমাদেরকে পড়তে হবে। ইন্ডিয়ার প্রথম পড ট্যাক্সি প্রজেক্ট। আচ্ছা, পড ট্যাক্সি হচ্ছে পার্সোনাল র‍্যাপিড ট্রানজিট
মানে আমাদের এই যেরকম এতদিন ধরে র্যাপিডো বা এই রকম ধরনের ওলা উবের সিস্টেম, তো সেটা যেটা আমরা জেনেছি, সেরকমই একটা ডেভেলপমেন্ট হচ্ছে পড ট্যাক্সি। তো পড ট্যাক্সি কোথায় হয়েছে? এটা মুম্বাইতে হয়েছে, ঠিক আছে। বান্দ্রা বলে একটা জায়গা আছে, বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, এটা হচ্ছে নাভি মুম্বাইতে অবস্থিত। বান্দ্রা হয়তো অনেকে নাম শুনেছে যারা মুম্বাই সম্পর্কে জানো। এখানে এটা হয়েছে। এটা ফিচারস কি আছে? এটা একটা ড্রাইভারলেস ইলেকট্রিক পডস অন এলিভেটেড ট্র্যাকস কানেক্টিং বান্দ্রা ও কারলা, ঠিক আছে। মানে কোনো ড্রাইভার থাকবে না, ইলেকট্রিক কার যেটা মানে এলিভেটেড ট্র্যাকস এর উপর দিয়ে, মানে তুমি যদি বলো আলটিমেট মনে করো এরকম একটা ট্র্যাক গেছে, সেই ট্র্যাকের উপর দিয়ে জিনিসটা বেরিয়ে যাবে, ঠিক আছে। সেখানে আর কিছু লাগবে না। এইটা হচ্ছে পড ট্যাক্সির ফিচার। বোঝা গেল? পড ট্যাক্সি কি কাজ করবে বোঝা গেল? পড ট্যাক্সি, হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, এটা বান্দ্রা থেকে কুর্লার মাঝখানে হবে। ভারতের প্রথম পড ট্যাক্সি এখানে চালু হবে। বান্দা থেকে খুলবে। হ্যাঁ ওটা মানে ওই এডাস সিস্টেম দিয়ে করেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেডার সিস্টেম। মানে ও ওর ওই রাস্তার বাইরে যেতেও পারবে না যেখানে ট্র্যাক নেই। না, যেখানে ট্র্যাক নেই তার বাইরে যেতে পারবে না, একদম ঠিক। যেমন আমাদের রেল সিস্টেম, সেম সিস্টেম। হ্যাঁ, মানে ওই আইডেন্টি করে বেরো। হ্যাঁ, এটা এর আগে আমাদের এখানে নিউজ মানে অনেকদিন আগে হবে হবে শোনা যাচ্ছিল, কিন্তু এই প্রথম রাস্তা নেই তো আমাদের, সিগন্যালিং ব্যবস্থা ঠিক না থাকলেও তো ডিটেক্ট করতে পারে না। না, সম্ভব না, সম্ভব না, একদম ওই ট্র্যাক গুলো না মেইনটেইন হলে একদম সম্ভব না। না। এবার এই জিনিসটা অনেক দিন ধরে, প্রায় 2-2.5 বছর ধরে শুনে যাচ্ছে এটা হবে, এটা আলটিমেট হয়েছে। এটা অন ডিমান্ড লাইক এ প্রাইভেট ট্যাক্সি বাট অন ফিক্সড রুট, ঠিক আছে, যেটা বলছিলে তুমি। এটা আলটিমেটলি তুমি বুক করলে এবং সেই রুট বরাবরই তুমি যেতে পারবে, অন্য জায়গায় যেতে পারবে। এবং ইউকে হিয়ারথ্রো এয়ারপোর্টে এটা অলরেডি এই টেকনোলজিটা অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে। ইউকে হিয়ারথ্রো এয়ারপোর্ট। তো অনেক সময় কোশ্চেন আসতে পারে এবছর মিসলেনিয়াস বা যে কোনো পরীক্ষায় এরকম কোশ্চেন আসে। আগের বছর যেমন একটা কোশ্চেন ছিল এর মধ্যে কোন দেশে কোনো এয়ারপোর্ট নেই, ঠিক আছে। তো এই হিয়ারথ্রো এয়ারপোর্ট কোথায় অবস্থিত? ইউকে তে অবস্থিত। এখানে কিন্তু এই টেকনোলজিটা অলরেডি ইউজ হচ্ছে, ঠিক আছে। তো এই যে টপিকগুলো, এগুলো আমাদের একটু বোঝার টপিক। এগুলোকেই আমরা ন্যাশনাল নিউজের মধ্যে বুঝবো, কারণ এগুলো থেকে বিভিন্ন প্রশ্ন পরীক্ষা জিজ্ঞাসা করে। তো এগুলো যদি কেউ বুঝতে না পারে জিজ্ঞাসা করো। আগের পেজটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, এবার একটা টপিক আসছে রাইট টু ভোট। আচ্ছা, এই যে আমরা অনেক সময় ফেসবুকে দেখি ভোট আমাদের মৌলিক অধিকার, অনেকেই আমরা এটা বলি রাইট টু ভোট ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস, বাট এটা অ্যাকচুয়ালি ভুল কথা। রাইট টু ভোট ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস। এই জাজমেন্টটা সুপ্রিম কোর্ট থেকে এসেছে। সুপ্রিম কোর্ট বলেছে রাইট টু ভোট এন্ড কন্টেস্ট ইলেকশনস আর নট ফান্ডামেন্টাল রাইটস। দিস আর স্ট্যাচুটরি রাইটস গভর্নড বাই রিপ্রেজেন্টেশন অফ পিপল। এবার কোশ্চেন আসছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট জিনিসটা কি? এটা হচ্ছে ভারতের সংবিধানে এমন একটা অ্যাক্টের কথা বলা হচ্ছে যার মাধ্যমে তোমার মানে ভোট দেওয়ার অধিকারকে দেওয়া হয়েছিল। এবং এই ভোটের যে অধিকার, এটাও না যদি আমরা দেখি ভারতের সংবিধান আর্টিকেল 326 এ এরকম একটা অধিকারের কথা বলা আছে, ঠিক আছে। তো যেহেতু রিসেন্টলি এসআইআর চলছিল, তো এইটা নিয়ে টপিকটা সুপ্রিম কোর্টে যায় যে এসআইআর এর ফলে প্রচুর লোকের নাম বাদ যাচ্ছে এবং তাহলে আলটিমেটলি সেই লোকটার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তো কেশবনন্দ ভারতী কেসে একটা কথা বলা ছিল যে ডক্ট্রিন অফ স্ট্রাকচার, সেই ডক্ট্রিন অফ স্ট্রাকচারে এটা বলা হয়েছিল যে ইফ দ্য স্টেট ওয়ান্টস টু চেঞ্জ এনিথিং বা ইফ দ্য স্টেট ওয়ান্টস টু অ্যামেন্ড এনিথিং হি ক্যান অ্যামেন্ড ইট, but the state cannot touch the doctrine of structure. এবার যারা কেসটা করেছিল সুপ্রিম কোর্টে, তারা এটা বলার চেষ্টা করছিল এই যে আমাদের রাইট টু ভোট, এটা হচ্ছে ডক্ট্রিন অফ স্ট্রাকচারের পার্ট, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে না, এটা পার্ট নয়। বোঝা গেল এই অবধি টপিক? হ্যাঁ স্যার। ওকে, রুলিং দেওয়া হয়েছে এপ্রিল 2026 এ, ঠিক আছে, এই এসআইআর রিলেটেড টপিকে। ফান্ডামেন্টাল রাইটস যেটা পার্ট 3 তে মধ্যে রয়েছে ক্যান নট বি টেকেন অ্যাওয়ে বাই অর্ডিনারি লস। এই যে কথাটা আমি বললাম এতক্ষণ ধরে ডক্ট্রিন অফ স্ট্রাকচারে, সেই কথাটা এই এক লাইনে বলা আছে যে ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি টেকেন অ্যাওয়ে বাই অর্ডিনারি লস। স্ট্যাচুটরি রাইটস ক্রিয়েটেড এন্ড লেজিসলেশন ক্যান বি মডিফাইড বাই পার্লামেন্ট। কিন্তু এই যে আমাদের রাইটটা, এই রাইটটা ভোট দেওয়ার অধিকারটা, এটা সুপ্রিম কোর্ট কি বলছে? দিস আর দ্য স্ট্যাচুটরি রাইটস গভর্নড বাই দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল। কিন্তু স্ট্যাচুটরি রাইটকে কিন্তু পার্লামেন্ট চেঞ্জ করতে পারে এবং অ্যামেন্ড করতে পারে, সেই জন্যই করতে পারে। ভায়োলেটিং voting is article 326 provision not listed under fundamental rights, যেটা আমি বললাম। তো এই আর্টিকেলটা মনে রাখবে,
আর্টিকেল 226 যেমন আমাদের মৌলিক অধিকার রিটস জারি করার ক্ষমতা দেয় হাইকোর্টে, আর্টিকেল 326 কিন্তু আমাদেরকে এই প্রভিশনটা দেয় যে আমাদের ভোট দেওয়ার অধিকার। এখান থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে, কি কি জিনিস আসতে পারে বোঝা গেল প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। যেহেতু এটা পলিটি টপিক, জানি না তোমাদের পলিটি কতটা পড়া আছে। এক সেকেন্ড দাঁড়াও, আমি জল খেয়ে শুরু করছি আবার। চল নেক্সট টপিক হচ্ছে কিছু বলছো তো? নেক্সট ঠিক টপিক আছে। কি বলছো? ঠিক আছে, ভোটের ইন্ডিয়ার প্রথম কোয়ান্টাম কম্পিউটার। অন্ধ্রপ্রদেশে আমি কিছুদিন আগেই তোমাদেরকে বলছিলাম যে অন্ধ্রপ্রদেশ কোয়ান্টাম হাবে পরিণত হওয়ার চেষ্টা করছে। তো অন্ধ্রপ্রদেশ লঞ্চ করেছে ইন্ডিয়ার প্রথম কোয়ান্টাম কম্পিউটার এপ্রিল 2026 এর। লোকেশন হচ্ছে অমরাবতীতে। কোয়ান্টাম কম্পিউটারস মেইনলি কি, এখানে কিউবিটস ইউজ করা হয়, ঠিক আছে, মাল্টিপল স্টেটে। আমাদের এই যে নরমাল কমিউনিকেশন, মানে আমরা যে ভাষায় কথা বলছি এটা বাংলা ভাষা, কম্পিউটার যে ভাষায় কথা বলতে এতদিন কোন ভাষা ছিল সেটা বলো? কবল। হ্যাঁ, কবল, ওই আনসিসি এইসব আছে। শোনা যাচ্ছে না কথাটা, একটু জোরে বলবে? কবল বা কিছু বলতো, আনসিসি, জাভাস্ক্রিপ্ট এইসব। হ্যাঁ, না এগুলো তো কম্পিউটার বোঝার ভাষা, কিন্তু Sir, it's kind of a binary one, type of one. কোনো language. sir. একদম এটা হচ্ছে বাইনারি টাইপ। এটা ফার্স্ট হচ্ছে বাইনারি। হ্যাঁ। হ্যাঁ, এবার আমি যখন বাইনারির ভেতর থেকে আরো ইন ডিটেইলস যাচ্ছি কম্পিউটারের মেশিনের পার্টে, তখন কবল, তারপর হচ্ছে জাভা, সি প্রোগ্রাম, এগুলো বিভিন্ন আসে। কিন্তু এই স্টেজগুলোতে বাইনারি মানে কি আইদার 1 নয় 0। এবার এই জিনিসটাকে না ডিটেক্ট করা পসিবল, মানে অপোনেন্ট এন্ডে যে বসে থাকে তার পক্ষে এটা পসিবল যে যে সামনে থাকা ব্যক্তিটা কি করছে। কিন্তু কিউবিটস আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, এবং কোয়ান্টাম কম্পিউটিং এ এটা ইউজ করা হয়। তো মনে রাখবে, আমরা যে টেকনোলজিটা এতদিন ইউজ করতাম দ্যাট ইজ বিটস, ঠিক আছে, বিটস কম্পিউটারের ছোট ছোট যে পার্ট গুলোকে বলি না, বিট বাইট এগুলো, তো আমরা যেটা ইউজ করতাম সেটা বিট ছিল। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এ যার যার মেইন একক কি, তার মেইন একক হচ্ছে কিউবিট। এর বাইরে তোমাদের লাগবে না, কারণ তোমরা কেউ ইসরো বা তোমরা আমরা তো কেউ ইসরো সায়েন্টিস্ট হওয়ার পরীক্ষা দিচ্ছি না, তাই আমাদের এইটুকু যথেষ্ট। এক্সপোনেনশিয়ালি ফাস্টার ফর ড্রাগ ডিসকভারি, ক্রিপ্টোগ্রাফি এন্ড এআই। এবার এই যে টার্মিনোলজি গুলো আমি বললাম, ড্রাগ ডিসকভারি, এটা এই আমাদের কোভিড এর মতো ক্রাইসিস বা এই সমস্ত ক্রাইসিসের ফলে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, বা মানে আমাদের অনুভূতি হয়েছে যে যে কোনো সময় আমাদের কোনো একটা ক্রাইসিস আসতে পারে, এবং সেই ক্রাইসিসে আমাদেরকে রিকভার করতে হবে। এবং তাছাড়াও বিভিন্ন, মনে করো কোনো সমস্যা, সাইবার অ্যাটাক হলো, সেখান থেকে রক্ষা করার জন্য এমন ধরনের কম্পিউটার দরকার যেটা খুব ফাস্ট কাজ করে। সেখানে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার খুব ভালো কাজ করবে। ইন্ডিয়ান ন্যাশনাল কোয়ান্টাম মিশন এনকিউএম 2023 এর আন্ডারে কিন্তু এটা তৈরি করা হয়েছে। প্রত্যেকের কাছে ক্লিয়ার টপিক? নেক্সট হচ্ছে দিল্লি দেরাদুন ইকোনমিক করিডর তৈরি হয়েছে। ইকোনমিক করিডর যখন তৈরি হয় তার মানে সেখানে ইকোনমিক প্রোগ্রেশনের জন্য তৈরি হয়, এটা তো ক্লিয়ার। ইনঅগুরেটেড বাই পিএম নরেন্দ্র মোদি। পিএম মোদি ইন্সপেক্টেড এশিয়াস লার্জেস্ট 12 কিমি এলিভেটেড ওয়াইল্ড লাইফ করিডর। এটাও কিন্তু একটা ওয়াইল্ড লাইফ করিডর তৈরি হয়েছে, 12 কিমি ওয়াইল্ড লাইফ করিডর তৈরি হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে দিল্লি দেরাদুনের মাঝখানে। এর আগে আমি একটা নিউজে পড়েছিলাম এই রকমই একটা ওয়াইল্ড লাইফ এলিভেটেড করিডরের কথা। সেটা কোন হাইওয়ের উপরে তৈরি হয়েছিল বলতে পারবে? এটা যেমন পাস করেছে রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে, ঠিক আছে, শিবালিক ফরেস্ট ডিভিশনের ভেতরে। কিন্তু এর আগেও কিছুদিন আগে আমি একটা পড়েছিলাম যেটা এলিভেটেড ওয়াইল্ড লাইফ করিডর ছিল, ঠিক আছে, সেটা কোন ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে পাস করেছে? কেউ না কেউ তো বলো রে বাবা। পিএসসি তোমাদের কাছে মানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে আজকে সকালে ডব্লিউবিসিএস এ, এটা তো জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়ছো। একটু রিকল করার চেষ্টা করো, আমি সময় দিচ্ছি। আচ্ছা, এটাও বললাম সেই ন্যাশনাল হাইওয়েটা মধ্যপ্রদেশের উপরে রয়েছে। কোন ন্যাশনাল পার্ক? আরে বাবা, ন্যাশনাল হাইওয়ে বলছি, ন্যাশনাল পার্ক না। একটু ভাবো, কারোর মনে নেই? ন্যাশনাল হাইওয়ে 45 মনে পড়েছে? ন্যাশনাল হাইওয়ে 45 এ কিছুদিন আগে সেম ঘটনা ঘটেছে, ঠিক আছে।
এখানে রাজাজি ন্যাশনাল পার্কের উপর দিয়ে গেছে। আচ্ছা আমাকে বলো এই রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজাজি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। হ্যাঁ এই কোশ্চেনটা ক্লার্কশিপে এসেছিল, ঠিক আছে, রাজাজি ন্যাশনাল পার্ক। তো এইবারও কিন্তু খুব মানে এই যে লাস্ট ক্লার্কশিপটা এখানে এসেছিল, ফার্স্ট শিফটের কোশ্চেন ছিল, তাও বলে দিচ্ছি। তো এখানেও কিন্তু এটা ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ এখান থেকে ইকোনমিক করিডর গেছে। এখানে 6 লেন এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে, যেটা দিল্লি দেহরাদূন ট্রাভেলকে মানে 6 আওয়ারের জায়গায় 2.5 ঘন্টায় পৌঁছে দেবে, ঠিক আছে। এটা এশিয়ার লংগেস্ট অ্যালাউ করছে অ্যানিমেল টু সেফটি ক্রস হাইওয়ে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি তোমাদেরকে এটুকু বলবো, আজকে ক্লাস কমপ্লিট করার পরে এই দিল্লি দেহরাদূনের মাঝখানে কোনো যদি ন্যাশনাল হাইওয়ে থাকে সেটাকে একটু ম্যাপ দেখে ঘেটে পড়বে, ঠিক আছে। নিজে সার্চ করবে, সার্চ করে পড়বে, যার রিসার্চ পাওয়ার বেশি হবে সে পরীক্ষায় বেশি নাম্বার পাবে। এবার এই জিনিসগুলো সব আমি এনে দিতে পারি না, কারণ এগুলো আনতেও মানে একটা প্রচুর ইয়ে লাগে, মানে ইন ডিটেইলস জোগাড় করতে হয়। এবার সেখানে কি বলতো, কারোর সেটা লাগে কারোর সেটা লাগে না। এবার সেই জন্য অনেকে মানে অনেকের ক্ষেত্রে সেটা বোরিং হয়ে যায়। তাই যার মনে হয় যে এই জিনিসটা একটু আমার ডিটেইলস জানা দরকার, সে এখান থেকে ন্যাশনাল হাইওয়ে গুলো দেখে নেবে। এই অবধি ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট পিএফবিআর। পিএফবিআর হচ্ছে কি, প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। এটা আগের বারই আমি পড়েছিলাম, এবারও এসেছে টপিকে। কালাপাক্কাম তামিলনাড়ুতে তৈরি হয়েছে, ঠিক আছে। এটা ইলেকট্রিসিটি প্রোডিউস করার জন্য যে সমস্ত নিউক্লিয়ার ফুয়েল কি ইউজ করে, প্লুটোনিয়ামকে ইউজ করে এটা মেইনলি তৈরি হয়েছে, ঠিক আছে। এটা মানে মেইনলি নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশনের জন্য এই জিনিসটা তৈরি করা হয়েছে। এবং এটা এমনই একটা জিনিস, সেটা হচ্ছে যে এ নিজের এনার্জিটা নিজেই তৈরি করবে, মানে এটা এই মেশিনটা চলতে যতটা এনার্জি লাগবে তার থেকে বেশি এনার্জি এই যন্ত্রটা নিজেই তৈরি করবে। আচ্ছা এটাকে ডেভেলপ করেছে কে, ভবানী বলে একটা কোম্পানি আছে, ভারতীয় নাবিকা বিদ্যুৎ নিগম লিমিটেড, সেই কোম্পানিটা, ঠিক আছে। এটা আগের বারের জিনিস অলরেডি রিকল হয়ে গেল। এনার্জি স্ট্যাটিস্টিক্স 2026 এর যে ডেটাটা এসেছে সেখানে বলছে এনার্জি স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়া 2026 রিলিজ করেছে বাই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এনএসও আন্ডার মফসি। এনএসও হচ্ছে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল বডি রয়েছে সেই বডির মধ্যে রয়েছে, মফসির আন্ডারে এরা রিলিজ করেছে। আচ্ছা আমায় বলো তো জিডিপি ডেটা রিলিজ করে কোন বডি? জিডিপি ডেটা রিলিজ করে কোন বডি? এনএসও। এনএসও জিডিপি ডেটা রিলিজ করে? কে বলছে এনএসও? ইন্ডিয়াতে হলে হবে, কিন্তু ওভারঅল তো ইউএনডিপি করে। না না, ও ইন্ডিয়াতে কে? এ তো জিডিপি এনএসওই করে মনে হচ্ছে। ইন্ডিয়াতে কে জিডিপি ডেটা? ভাবো একটু ভেবে বলো। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস তো করে না, স্ট্যাটিস্টিক্যাল এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ হ্যাঁ এনএসওই তো মনে হয় হবে। আচ্ছা এনএসও, বাকিরা? দুটো বডি আছে, একটা সিএসও একটা এনএসও। সিএসওর জায়গায় তো এখন এনএসও এসে গেছে। সিএসও এর জায়গায় এখন এনএসও এসেছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়াল এটা পাবলিশ ওই করে, এনএসওই করে। এমনি যেটা সার্ভে ফার্ভে করার কাজটা ওটা স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনটা ওরা করে। একদম, তোমরা যখন জিডিপি ডেটা দেখবে, ঠিক আছে, সেখানে কিন্তু এখন এনএসই তোমরা বলবে। এর আগে আগের পরীক্ষায় ওটা সিএসওই করতাম আমরা। হ্যাঁ আগের পরীক্ষায় কিন্তু আমরা সবাই সিএসও করে আসতাম। আমি ওই জন্য এটা জিজ্ঞাসা করলাম যে জিনিসটা একই। হ্যাঁ মানে এখন কিন্তু এটা মপসির আন্ডারে এনএসও করে। আচ্ছা এই মপসির ফুল ফর্মটা বলতে পারবে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। একদম, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। তো এটা সবাই মনে রাখবে। ওর কাজটা সার্ভে করা আর ওই অ্যানালাইসিস করে রিপোর্টটা এরা একদম। এই মেইনলি আমাদের এই যত দেখবে আমাদের কি বলে, দাঁড়াও বলছি, বাজেটের আগে বেরোয় আমাদের, বাজেটের আগে যে ডেটাটা বেরোয় তার নাম হচ্ছে আমাদের ইকোনমিক সার্ভে। ইকোনমিক সার্ভে ডেটাগুলো কিন্তু সমস্ত কাজবাজ কিন্তু এই এনএসও বডি করে, ঠিক আছে। এই এনএসও এর একটা অফিস আমাদের কাছাকাছি রয়েছে, কোথায় জানো তো? এই ডানলপে যে অফিসটা রয়েছে, এর কাছে ডানলপের কাছে। হ্যাঁ ডানলপে এই অফিস।
মোড়েই একদম। একদম ডানলপ মোড়ের বাঁ দিকেই পড়ে বড় হ্যাঁ, বড় বড়। আইএনএস ধ্রুব সম্পর্কে আমরা একটু জানবো। আইএনএস ধ্রুব হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ডেডিকেটেড নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং ওশিয়ান সার্ভিলেন্স শিপ। মানে এনার্জি জিনিসটাতে আমি বললাম, এনার্জি জিনিস থেকে কি কোশ্চেন আসছে সেটাও বলছো। এখানে আইএনএস ধ্রুব বলে একটা টপিক ছিল। আইএনএস ধ্রুব হচ্ছে ইন্ডিয়ার প্রথম ডেডিকেটেড নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং ওশিয়ান সার্ভিলেন্স, ঠিক আছে। মানে এটা মিসাইল মানে মিসাইল এটার কাজ হচ্ছে নিউক্লিয়ার মিসাইল যে সমস্ত শিপে রয়েছে সেটাকে ট্র্যাক করার জন্য এই আইএনএস ধ্রুব ইউজ করা হয়, ঠিক আছে। ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক মেরিটাইম ক্যাপাবিলিটিকে আরো বুস্ট করতে মেনলি আইএনএস ধ্রুব এসছে, এর বাইরে আর কিছু না, ঠিক আছে। চলো নেক্সট টপিক হচ্ছে কাকিনাড়া, ইন্ডিয়ার ফার্স্ট ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ার প্রথম ওয়াটার পজিটিভ এয়ারপোর্টের তকমা পেয়েছে কে বলো? ইন্ডিয়ার প্রথম ওয়াটার পজিটিভ এয়ারপোর্টের তকমা কে পেয়েছে? টপিক সেম, ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একদম ঠিক। আর এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপো, ঠিক আছে। মানে এটা সেভ করছে নিয়ারলি 1.60 লাখ লিটার অফ ওয়াটার ডেইলি। কাজ বা ফাংশন প্রায় একই, সেই জন্য আমি এটা জিজ্ঞাসা করলাম। এটা কোনটা? এটা হচ্ছে কাঙ্কারিয়া। কাঙ্কারিয়ার মেইনলি লোকেশন হচ্ছে আহমেদাবাদ, গুজরাট। achieves this by achieve this by treating the reusing water, যে ওয়েস্ট ওয়াটার আছে সেই ওয়েস্ট ওয়াটারকে এরা মেইনলি নরমাল ওয়াটার বা নিউট্রাল ওয়াটারে কনভার্ট করছে। এই জন্য কাঙ্কারিয়া যে জায়গাটা এটা নিউজে এসেছে, যেটা গুজরাটের আহমেদাবাদে লোকেশন। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল নিউজে যাব। ইন্টারন্যাশনাল নিউজে যাওয়ার আমাদের যে প্রথম টপিক হচ্ছে দিয়েছে ফার্স্ট বাইলেটারাল ভিজিট, ঠিক আছে। ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট টু শ্রীলঙ্কা। ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্টের বর্তমানে নাম হচ্ছে সিপি রাধাকৃষ্ণন, ঠিক আছে। ভিজিট করেছে শ্রীলঙ্কায়। তো এটা হচ্ছে ফার্স্ট এবার বাইলেটারাল ভিজিট বাই অ্যান ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট টু শ্রীলঙ্কা, এই জন্য মনে রাখবে। তো এর বাইরে কিছু মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখবে এরকম কোশ্চেন আসতে পারে যে প্রথম ভারতের কোন ব্যক্তি এই শ্রীলঙ্কায় গেলেন, সেখানে ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যান্সার হবে, আর কিছু না। নেক্সট হচ্ছে ইরান ইউএসএ সিজফায়ার, ঠিক আছে। সেটা নিয়ে একটা 2 উইকস এর সিজফায়ার হয়েছে এবং এই টপিকটা এখনো পর্যন্ত চলছে, তাই এই টপিকটা আমার মনে হয় নিউজে ইন ফিউচারও আসবে, এটা অতটা না দরকার হলেও চলবে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া নিউজিল্যান্ড ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে রিসেন্টলি। এই যেমন কালকে তোমাদের আগের দিন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পর্কে পড়াচ্ছিলাম, তো সেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কারণ এগুলোই ছিল, ঠিক আছে। রিসেন্টলি সাইন হয়েছে। তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি জিনিস, কার কার মধ্যে ইন্ডিয়া সাইন হয়েছে এটা মনে রাখবে। বর্তমানে ইন্ডিয়ার সঙ্গে যে সমস্ত জায়গায় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে এটা হচ্ছে ইউএই, অস্ট্রেলিয়া এন্ড ইএফটিএ, ঠিক আছে। ইএফটিএ বলতে ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ঠিক আছে। ইন্ডিয়া চেষ্টা করছিল ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা করার, সেটারই একটা পার্ট হচ্ছে ইএফটিএ। আর রিসেন্টলি কিন্তু ইন্ডিয়া নিউজিল্যান্ডের সঙ্গেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে। এই কটা জিনিস আমাদের নিউজে ছিল ইন্টারন্যাশনালি ফার্স্ট পেজে। এবং তার সঙ্গে আমাদের স্টেট নিউজের ক্ষেত্রে যেগুলো রয়েছে, নালন্দা টেম্পলস স্ট্যাম্পেড হয়েছে। নালন্দা টেম্পলস এর লোকেশন কোথায়? বিহার, ঠিক আছে। এখানে স্ট্যাম্পেড হয়েছে কোথায়? শীতলা মাতা টেম্পল, ঠিক আছে। এবার একটা কোশ্চেন হচ্ছে তোমাদেরকে, যেটা এখান থেকে সিজিএল পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, দ্য স্ট্রাকচার অফ শীতলা মাতা টেম্পল, ঠিক আছে। এটা কেউ বলতে পারবে? এই যে শীতলা মাতা টেম্পল, ঠিক আছে, এর স্ট্রাকচার কি রকম? দেখি একটু আইডিয়া কার কি রকম নলেজ হয়েছে, দেখি এতদিন পড়ছো কার কি রকম নলেজ হয়েছে। শীতলা মাতা টেম্পলের আর্কিটেকচার বা স্ট্রাকচার কি রকম? কে কে ভাবতে শুরু করেছো? আরে এটা না জানলেও তো অ্যানসার করা যায়। শীতলা মাতা টেম্পলের লোকেশন কোথায় এটা আগে বলো। শীতলা মাতা টেম্পলের লোকেশনটা কোথায়? বিহারে। বিহার হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া। এবার নর্দার্ন ইন্ডিয়াতে কি ধরনের আর্কিটেকচার দেখা যায়? নর্দার্ন ইন্ডিয়ার আর্কিটেকচার কি রকম হয়?
কেউ জানো না নাকি এগুলো? নর্দার্ন ইন্ডিয়ার যত আর্কিটেকচার সেটা হচ্ছে নাগারা স্টাইলের আর্কিটেকচার, আর সাউদার্ন ইন্ডিয়া হচ্ছে দ্রাবিড় স্টাইল আর্কিটেকচার। এগুলো আমি অনেকদিন আগে পড়িয়েছি, ঠিক আছে, হয়তো তোমরা ভুলে গেছো। আর যদি ভুলে গিয়ে থাকো, ইউটিউবেও আমার ক্লাস রয়েছে এগুলোর উপরে, ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে নিও, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু শীতলা মাতা আর্কিটেকচার, শীতলা মাতা টেম্পলের আর্কিটেকচারটাও ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, সম্রাট সম্প্রীতি মিউজিয়াম গুজরাটে যেটা, সেটা নিয়ে একটা নিউজে এসেছে, চলো সেটা নিয়ে আলোচনা করি। সেখানে বলছে পিএম মোদি ইনঅগুরেটেড মহাবীর জয়ন্তী এট কোবার্তিত, গান্ধীনগরে যেটা হয়েছে। সম্রাট সম্প্রীতি ওয়াজ এ ময়ূরের এম্পায়ার, ঠিক আছে। তো গ্র্যান্ডসন অফ দ্য চন্দ্রগুপ্ত মৌর্য, এই নামটা হয়তো কেউ এতদিন শোনোনি, আর এবার টপিকে এসেছে, গ্যারান্টি দেবো যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় সম্রাট সম্প্রীতি থেকে কোশ্চেন আসছে। Who is সম্রাট সম্প্রীতি? সম্রাট সম্প্রীতি was the Mauryan Empire, grandson of Chandragupta Maurya and the great patron of Jainism. তিনি জৈন ধর্মের ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের ছিলেন, জানো প্রত্যেকে। এবং সেখানে এই তার উদ্দেশ্যে সম্রাট সম্প্রীতি মিউজিয়াম গুজরাটে তৈরি করা হয়েছে। তাই এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জৈনিজম, হু ওয়াজ সম্রাট সম্প্রীতি এবং চন্দ্রগুপ্ত মৌর্য। ক্লিয়ার? স্যার আরেকবার বলুন এই ব্যাপারটা। হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্য নিজে জৈন ধর্মের অবলম্বী ছিলেন বা জৈন ধর্মে বিশ্বাস করতেন। তো তার একজন সন্তান ছিল, তার নাম সম্রাট সম্প্রীতি। তিনি গুজরাট আহমেদাবাদ চত্বরে মেনলি কাজবাজ করেছিলেন। বর্তমানে পিএম নরেন্দ্র মোদী সেখানে একটি মিউজিয়াম তৈরি করেছে যার নাম সম্রাট সম্প্রীতি মিউজিয়াম, এবং সেটা উদ্দেশ্য করে ওই চন্দ্রগুপ্ত মৌর্যের গ্র্যান্ডসন সম্রাট সম্প্রীতি। তাই আমাদের পরীক্ষার জন্য মিউজিয়ামটা কি মানে চন্দ্রগুপ্তেরই জিনিসপত্র রাখা হবে নাকি? না, এখানে সম্রাট সম্প্রীতির জিনিসপত্রই রাখা হবে মেইনলি তার নামে, এবং মিউজিয়ামে জৈনিজমকে স্প্রেড করার জন্যই মেইনলি করা হবে। এবং এই যে সম্রাট সম্প্রীতি, মানে মিউজিয়াম গুলো তো একটা একটা মানে টাইপের হয়, একটা জায়গায় এক ধরনের জিনিসগুলো সাধারণত দেখতে পাই আমরা। হ্যাঁ, জিজ্ঞাসা করছিলাম। এই যে সম্রাট সম্প্রীতি যে সমস্ত জিনিস জৈনিজমকে স্প্রেড করার জন্য ইউজ করতেন সেগুলো, এবং তার সঙ্গে যদি চন্দ্রগুপ্ত মৌর্যর কিছু পায় তাহলে সেগুলো এবার কি কি রাখা হবে এটা না মানে এখনো পর্যন্ত বলা যায় না যতক্ষণ না আমি নিজে মানে আমার ওই জায়গাটা একটু ঠিক আছে। এবার ব্যাপারটা হলো মোটামুটি সম্রাট সম্প্রীতির নামটা মনে রাখবে। এবং এই সম্রাট সম্প্রীতি তিনি কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। তিনি চেষ্টা করছিলেন সিংহলে জৈনিজমকে প্রমোট করার জন্য, ঠিক আছে। তো ইন্ডিয়া শ্রীলঙ্কার রিলেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। এই নামগুলো এবং এই টপিকগুলো যেগুলো আমি বললাম, একটা হচ্ছে জৈনিজম, একটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, একটা হচ্ছে সম্রাট সম্প্রীতি, এবং সেই সমকালীন সময়কালটা একটু ভালোভাবে পড়ে যাও অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই কি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো নাকি দু চার দিন আমি ডেসক্রিপটিভে চলে গেছি, এমসিকিউ ভুলে গেছো? না, কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু পরে পড়বো। হ্যাঁ, আমার প্ল্যান অন্তত সেরকম আছে। মানে এখন এগুলো রিভিশনের চাপটা আছে তো। হ্যাঁ, পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আরো কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হচ্ছে, একদম নিয়ে বসবো একদম। আর স্যার আপনাদের এই যে মানে এই নোটস গুলো যদি একসাথে একটা বাঁচ পাওয়া যেত খুব সুবিধা হতো। মানে এটা আমার রিকোয়েস্ট আর কি। রয়েছে দিয়ে দেবো। মানে তাতে করে আমার অত খুঁজতে হবে না আর কি, সবকিছু মানে সব সাবজেক্টের নোটস আসছে তো এক এক দিনের করে করে। আচ্ছা, তুমি কি রকম বলছো একটু বলো শুনি। মানে ধরুন মানে যতগুলো আপনি ক্লাস নিয়েছেন সেটাকে যদি এক জায়গায় করে দেওয়া যায় আর কি, তাহলে পরে মানে আমাকে ওই আর প্রত্যেকটা ওই ফাইল করে করে বের করতে হবে না। বুঝেছি, ঠিক আছে। আমার কাছে রয়েছে, আমি এপ্রিল অবধি, এই এপ্রিলটা তো হয়ে গেছে, এপ্রিল অবধি এক জায়গায় রয়েছে। আমাকে তার না 4টে পিডিএফ কে জেরক্স করে বা 4টে পিডিএফ কে একসঙ্গে বাঞ্চ করে দিয়ে দিতে হবে। এটা অনুরোধ আর কি, এতে সুবিধা হবে। আরে অনুরোধের কি আছে, তোমরা ক্লাস করছো, মানে যখন পড়তে বসবো তখন আর আমাকে অত খুঁজতে হবে না আর কি। না ঠিক, পিডিএফ জিনিসটা এমন না, ও ফোনে এদিক ওদিক হয়ে যায়, প্রচুর ক্লাসের লিংক। কিন্তু আমি তাও বলবো পিডিএফ দেখে পড়ো না, ঠিক আছে। মানে ওটা পড়া যায় না, খুব অসুবিধা হয়, ওই কারণেই বলছি। মানে জানি না তোমার বাড়ি কোথায় সুমনের, ঠিক আছে। আমার বাড়ি সাঁতরাগাছি, হাওড়া। ও, পারলে শিয়ালদা এসে জেরক্স করে নাও, ঠিক আছে। আমার ঘরে প্রিন্টার আছে, আমি করে নেবো। ও, তাহলে তো কোনো ব্যাপার নেই। কিন্তু মানে আমার একবার বিশাল বড় ভুল হয়েছিল, আমি সেখান থেকে তোমাদেরকে একটু সচেতন করছি। ফোনে পড়া হয় না স্যার। আমি একবার ডাব্লিউবিসিএস দিতে গেছিলাম, এবং সেই ডাব্লিউবিসিএস দিতে যাওয়ার আগে কোভিড এর সময়,
তো আমার প্ল্যানিং ছিল আমি অনলাইন থেকে মক টেস্ট দেবো, অনলাইন থেকে সমস্ত কিছু করব, অনলাইন রিসোর্সের উপরে ভিত্তি করে আমি পরীক্ষা দেবো। খুব ভালো পরীক্ষার আগে আমার নাম্বার উঠছে 160-65 কাছে, ঠিক আছে। এবং খুব খারাপ গেলে 160-65 না, এটা ভুল বলছি, 150 থেকে 55 কাছে নাম্বার উঠছে। আর খুব খারাপ গেলে মোটামুটি 130-35 এর কাছে। তো আমি খুব ভালো প্ল্যান, খুব সমস্ত কিছু। পরীক্ষায় হলে ঢুকলাম, পরীক্ষা দিলাম, শেষে গিয়ে আমি দেখছি যে আমি যেহেতু অনলাইনে প্র্যাকটিস করেছি, সেম জিনিস যেটা আমি অনলাইনে বাড়িতে 2 ঘন্টায় করতাম, অফলাইনে সেম জিনিস করতে আমার আরো অনেক বেশি সময় যাচ্ছে। এর কারণ কি, অনলাইনে আমরা যত মক টেস্ট দিই সেটা হচ্ছে জাস্ট মানে ক্লিক করতে করতে বেরিয়ে যাচ্ছি, যেটা আমাদের একটা সাইকোলজিক্যাল না কোনো প্রবলেম হয় না, এবং কোনটা অ্যাটেন্ড করিনি খোঁজাটাও খুব ইজি। কিন্তু তুমি যখন অফলাইনে করবে খুব সেটা পাজেল। তো ওই জন্য আমি বারবার বলি, যদি পিডিএফ থেকে কেউ পড়ো, ওই একটু প্রিন্ট আউট করে নাও ভাই। ওই আরো একটা ব্যাপার আমি যেটা দেখেছি, মানে এই রাস্তাঘাটের একটা স্ট্রেস ম্যাটার করে। হুম এটার হ্যাবিট যদি না থাকে, ওখানে 5-10 নাম্বার এদিক ওদিক হয়ে যায়, আমি অনেকবার লক্ষ্য করি। অনেকবার, মানে তুমি মানে এই যে রাস্তায় যাচ্ছেন, একটা কিছু হবেই ঘটনা, হ্যাঁ, এই ঘটনাটা মাথায় ঢুকে গেল তো আমি কয়েকটা ভুল করবো। মানে অনেকে ভাবতে পারে না যে এগুলো কি বড় একটা পরীক্ষার হলে। আমি এটা প্রচুর ফেস করেছি। প্রিপারেশনের থেকেও তোমার সেই দিনটা কেমন যাচ্ছে তার উপর পরীক্ষা ডিপেন্ড করবে, ঠিক আছে। তাই সবাই সেই রকম একটা মাইন্ডসেটে যাও। বাইচান্স যদি না ঘুম ধরে, একদম, শেষ ঠিক আছে। হয়ে মানে ইভেন ওই একই কারণের জন্য আমি বলতে পারো 10-15টা কোশ্চেন ভুল করে এসেছিলাম, ঠিক আছে। তো ওই জন্যই সবাইকে বলছি, যারা প্রিপারেশন নিচ্ছ, আমাদের 14 তারিখ পরীক্ষা দিয়ে দিয়েছে ডেট। তো এই টাইমে অন্তত দুটো জায়গাকে ফোকাস করা খুব জরুরি। এক হচ্ছে ইংলিশ, আর একটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। বাদ বাকিগুলো আই থিংক সবার প্রিপারেশন আছে, ঠিক আছে। কিন্তু এবছর কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে। তো মজা আসবে, কাট অফ ওই 100 এর কাছেই আমরা এক্সপেক্ট করব আবার। আশা করা যায় এক বছরের নিয়োগও বাড়বে। হ্যাঁ, নিয়োগও বাড়বে এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে। পুরো সিস্টেমটা তো এদিক ওদিক হচ্ছে একটু। চলো আমাদের ইভেন্টস এন্ড সামিটস। আর আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স কে কমার্স পড়ছো তোমাদের মধ্যে? এক বছরের পর করবো আর কি। 1 বছরের পড়ছো, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। 6 মাসেরটা একদম মানে ভালোভাবে করতে হবে আর কি। 6 মাসটা একদম স্ট্যান্ডার্ড ভাবে পড়ো। দেখো তুমি আলটিমেটলি যদি মানে সরকারের বিজেপি মানে সরকারের আমি এদের ডব্লিউবিসিএস বা পিএসসি এর ক্ষেত্রে দেখি একেবারে কারেন্ট গুলো থাকে না বিশেষ, না, ক্লার্কশিপে কিন্তু ছিল একটা আধটা দেয়, কিন্তু আমি এরা মোটামুটি অনেক পেছনেরও দিয়ে দেয় অনেক সময়। দেখো এটা এদের একটা কারণও ছিল। এরা অ্যাকচুয়ালি যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তুলতো সেই প্যাটার্নটা একটু অন্য ধরনের ছিল, ঠিক আছে। যেমন আমি আজকে মিসলেনিয়াস এর জন্য কাজ করছিলাম, তখন দেখলাম একই জায়গা থেকে সেই 2006 সালের টপিকও কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স বলে না। জিনিসটাই আমি বলতে চাইছি আর কি। তো তুমি 6 মাস থেকে 10 মাস এটা একটু ভালোভাবে পড়ে যাও, ঠিক আছে, হয়ে যাবে। আর বেশি লাগে মানে আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়াল কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে কি কতটুকু কি গতিবিধি, এমনি মার্কেটের রেগুলার বইগুলোকেও মাঝে মধ্যে ফলো করা হয় না। কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কি বলতো ব্যাপারটা হচ্ছে, যদি তুমি বাইরের স্টেট পিএসসি আদার স্টেট পিএসসি কোশ্চেন দেখো বা এসএসসি কোশ্চেন দেখো, তো সেখানে সরকারের অনুযায়ী তো কারেন্ট অ্যাফেয়ার্স হয়। তো সেখানে না রিসেন্ট ট্রেন্ডটা ফলো করা যায়। মানে এবছর তো এসএসসি কোশ্চেনে প্রপার রিসেন্ট ট্রেন্ড দেখা গেছে, ঠিক আছে। মানে সেই জিনিসটা যদি এখানে ফলো হয়, এখানে হচ্ছে না, আমি সেটাই বলতে চাইছি। হ্যাঁ এখানে তো হয় না, ওটা এটাই হচ্ছে চাপ। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গুলোতে বোঝা যায় যে আমি 4 মাস করলাম বইগুলো ফলো করে বা কিছু মেটেরিয়াল ফলো করে আমি পারবো, কিন্তু এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। না, এখানে বলা যায় না। এবার ক্লার্কশিপের পরীক্ষাগুলো না অনেক ইজি হওয়ার কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতানুগতিক কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয়ে যায়, খুঁজে পাওয়া যায় চোখে, কিন্তু এর কারেন্ট অ্যাফেয়ার্স তো একটু টিপিক্যাল দেয় না। এর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্যাটার্নটা একটু আলাদা। একটা সময় আমি নিজে অ্যাচিভার্স দেখতাম, কিন্তু আমার অ্যাচিভার্স দেখার পরে একদম শেষ করে দিয়েছে আমি যা বুঝেছি। ওটা ওটা হচ্ছে আলটিমেট ডিস্ট্রয়ার। মানে অ্যাচিভার্স ফলো করা মানে এখন বেকার সময় নষ্ট করা। একদম, হ্যাঁ, যারা অ্যাচিভার্স ফলো করে এখনকার দিনে দাঁড়িয়ে, এই যেমন আমি কারেন্ট অ্যাফেয়ার্স এখন বানাই, কত পেজের হয়, 13 পেজ থেকে 15 পেজ, ঠিক আছে। এটা আমি ইচ্ছা করে বানাই। আমি 100টার উপরে কারেন্ট অ্যাফেয়ার্স নেব না, খুব বড় জোর 110-15। তার কারণ মানে এই যে জায়গা থেকে কমন আসার সম্ভাবনা কতটা, সেটাকে আমাকে মাথায় রেখে কাজ করতে হচ্ছে। তো সেটাকে দেখে, আর অ্যাসিভার্সে তো আনলিমিটেড, কোনো তো লিমিটেশন নেই, সেই 5G ইন্টারনেটের মতো। চলো এটা করি, নাহলে আলোচনা করতে করতে সময় লেগে যাবে। চলো ইভেন্ট এন্ড সামিটের মধ্যে আমাদের ইন্ডিয়ান ফার্মার ক্ষেত্রে
গ্লোবাল লিডার সামিট হয়েছে রিসেন্টলি, ঠিক আছে। আর এসসিও ডিফেন্স মিনিস্টার্স এর মিটিং হয়েছে, রাজনাথ সিং সেখানে প্রেজেন্ট ছিলেন। এসসিও হেডকোয়ার্টার হচ্ছে আমাদের সাংহাইতে, এটা সবাই জানো। তো এখান থেকে যে টপিকগুলো আসবে, মনে করো ইম্পর্টেন্ট কোনো নাম যদি আমরা ইন্টারন্যাশনাল ইভেন্ট বা সামিটসে পাই, তার কোথায় হেডকোয়ার্টার সেটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এসসিও সামিট কোথায় হয়েছে এবছর? এবছর হয়েছে কিন্তু কিরগিজস্তান, ঠিক আছে। কিরগিজস্তানে হয়েছে। এই কিরগিজস্তান হচ্ছে একটা সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি, এখানে এবছর কিন্তু এটা হয়েছে। এবার নেক্সট হচ্ছে 9th ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স, এটা কোথায় হয়েছে? মরিশাসে হয়েছে এবছর। আর 14th ডব্লিউটিও মিনিস্ট্রিয়াল কনফারেন্স, যেটা এটা ডব্লিউটিও তেই হয়, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনেই হয়। আচ্ছা, আমাকে একটু বলো তো এই ডব্লিউটিও এর আগের নামটা কি ছিল? গ্যাট। গ্যাট, একদম। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল গ্যাট? 69 মনে হচ্ছে। 48 এ। 48, হ্যাঁ। 48 আর গ্যাট থেকে ডব্লিউটিও হয় 1995 এ। আচ্ছা, আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, এই যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়? So 1965. 65, একদম ঠিক, ঠিক আছে। এটা আমি কেন জিজ্ঞাসা করলাম, কারণ ওই জানুয়ারি মাসে প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ছিল ফুড এফসিআর এফডিআর এমডিএল সিও রিলেটেড ছিল, ঠিক আছে। তো ওর নিচে ইনফরমেশনটাও ছিল। আর আমাদের পিএসসির একটা খুব বাজে ঘটনা যে ও মাঝে মাঝে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করে না, ওখান থেকে টপিক জিজ্ঞাসা করে, ঠিক আছে। চলো, আর এই যোজনাটা এবছর খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, লাখপতি বিটিয়া যোজনা। বিজেপি সরকার তার প্রচারের প্রত্যেকটা জায়গায় লাখপতি বিটিয়া যোজনার নাম বলেছে। ফুল ডিটেইলস লিখে এনেছি, একবার মন দিয়ে শোনো। লঞ্চ বাই দ্য দিল্লি গভর্নমেন্ট টু সাপোর্ট গার্ল চাইল্ড এডুকেশন এন্ড ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য দিল্লি থেকে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। এটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে আপ টু রুপিস 1 লাখ টু এলিজিবল গার্লস, ঠিক আছে। মেইনলি দিল্লি সরকার 1 লাখ টাকা যে অ্যাসিস্ট্যান্স দিচ্ছে সেটা হচ্ছে লাখপতি বিটিয়া যোজনা। লাখপতি বিটিয়া লিটারালি মিনিং হচ্ছে স্কিম টু মেক ডটার্স ওর্থ 1 লাখ। এই টার্মিনোলজিটা মনে রাখবে, মানে প্রত্যেক মহিলা যাতে লাখপতি হয় সেই জন্য। এবং ভারতে এন্টারপ্রেনারশিপ বৃদ্ধির জন্য, এডুকেশন, গার্ল চাইল্ড এডুকেশন সেগুলো বৃদ্ধির জন্য এটা কিন্তু দেওয়া হচ্ছে। এই রিলেটেড কিছু স্কিম রয়েছে, যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেন্ট্রাল গভর্নমেন্টের সুকন্যা সমৃদ্ধি যোজনা, যেখানে সেভিংস অ্যাকাউন্টে একটা হাই ইন্টারেস্ট রেট দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের, ঠিক আছে। এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর রাজশ্রী যোজনা রাজস্থানের, ঠিক আছে। বেটি বাঁচাও বেটি পড়াও ইনিশিয়েটিভ। এবার একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, কন্যাশ্রী প্রকল্প কত সালে পশ্চিমবঙ্গে লঞ্চ হয়? কন্যাশ্রী প্রকল্প কত সালে বলো? 2013। 2013 সালে। 13 একদম। কন্যাশ্রী প্রকল্পের একটু ফিচারসটা একটু বলো। আচ্ছা, আমি একদম জিজ্ঞাসা করে করে কিন্তু একটু রিকল করাচ্ছি, ঠিক আছে। মানে কেউ খারাপ ভাবে নিও না যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে এগুলো কি আলোচনা, কিন্তু এটা দরকার, ঠিক আছে। চলে আসছে। স্যার, কন্যাশ্রী প্রকল্প হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থ্রু একটা স্কিম, যেখানে ক্যাশ ট্রান্সফার করা হয় মানে অ্যাডোলেসেন্ট গার্লসদের ব্যাংক অ্যাকাউন্টে, মানে ওদের লাইভস বা অন্যরকম যদি কোনো প্রোভাইডিং ফেসিলিটিস দেওয়া হয় সেটা। ওকে, কত ক্যাশ অ্যামাউন্ট? 25,000। তার আগে কন্যাশ্রী তার কিছু দেওয়া হয় না? $750 একটা ব্যারিয়ার আছে না? মোস্ট প্রবাবলি যতটা আমার মনে হচ্ছে 11-12 অবধি 750 টাকা, এবং তারপরে কলেজ লেভেলে গিয়ে 25,000 টাকা। এই দুটো মানে ব্যারিয়ার কিন্তু কন্যাশ্রী প্রকল্পে রয়েছে, ঠিক আছে। তো দুটো ব্যারিয়ারই মনে রাখবে। নেক্সট টপিক আমাদের দিয়েছে মিশন সাক্ষম। মিশন সাক্ষম কার দ্বারা? এটা হচ্ছে আরবিআই এর দ্বারা। এটার লক্ষ্য হচ্ছে ভারতের যত আরবান কোঅপারেটিভ ব্যাংক রয়েছে তাদেরকে স্ট্রেংথ করা। আচ্ছা, কেন এই আরবান কোঅপারেটিভ ব্যাংকে স্ট্রেংথ করতে চাইছে? এর মেন কারণ হচ্ছে এই যত কোঅপারেটিভ ব্যাংকে এখানে যে সমস্ত কন্ট্রোলিং মেথডটা রয়েছে সেটা সাধারণত দেখবে লোকাল যে সমস্ত এমএলএ বা লোকাল মানে লোকাল পলিটিক্যাল সিস্টেম দ্বারা কন্ট্রোল হয়। এবার এই কোঅপারেটিভ ব্যাংকে দেখবে যত ফ্রড, যত স্ক্যাম, তার মেন জায়গা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। যাতে সেই সমস্যাটা না থাকে সেই জন্য কিন্তু
এই মিশন সাকশন এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে মেক দা ইউসিবি মানে আরবান কোঅপারেটিভ ব্যাংক যে সেক্টরটা রয়েছে তাকে ইউসিবি বলে, এটাকে মোর স্ট্রঙ্গার এবং মোর প্রফেশনাল তৈরি করা। ঠিক আছে, তো ইউসিবির জন্যই কিন্তু এই যে মিশন সাকশন এটা নিয়ে আসা হয়েছে। আর মেইনলি যে ইউসিবি হ্যাভ দ্য ফেস ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বললাম সেগুলো এখানে লেখা আছে। এই সাকশন কথার ফুল ফর্ম হচ্ছে সাস্টেনেবল অ্যাকাউন্টেবল নলেজ বেসড শেয়ার হোল্ডার ফোকাসড হারমোনাইজড অ্যাডাপ্টেবল এন্ড মডার্নাইজড। বোঝা গেল মিশন সাকশন কি জন্য করে দিলাম, তাহলে হ্যাঁ, স্টার্ট স্ট্রিম করব, ঠিক। স্ট্রিম কি পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, মিশন সাকশনটা বোঝা গেল। আর রিসিভারটা ওখানে ঠিক আছে, Yes, sir. হ্যাঁ রিসিভার এখানটায়। ঠিক আছে, হ্যাঁ রিসিভার ওখানে অ্যাটাচ আছে। হ্যাঁ নেক্সট হচ্ছে ইন্ডেক্স র‍্যাঙ্কিং। এই টপিকটাকে আমরা একটু ক্লিয়ার করব। ক্লাস স্যার কোথা থেকে আছে? তো ইন্টারনেট শাটডাউনের যে রিপোর্ট এসেছে সেখানে ইন্ডিয়া র‍্যাঙ্ক করেছে সেকেন্ড গ্লোবালি। ঠিক আছে, মায়ানমার র‍্যাঙ্ক করেছে ফার্স্ট। ইন্টারনেট শাটডাউন রিপোর্টে গ্লোবাল নমিনাল জিডিপি র‍্যাঙ্কিং এ ইন্ডিয়ার পজিশন কিন্তু 6th হয়ে গেছে। ঠিক আছে, আগে ইন্ডিয়ার পজিশন নমিনাল জিডিপি তে 4th ছিল, 5th থেকে 4th এ এসেছিল, বর্তমানে 6th এ গেছে। এবং ইউএসএ, চায়না, জার্মানি, জাপান এবং ইউকে ইন্ডিয়ার আগে চলে গেছে। ঠিক আছে, 6th আর এটা যদি বলেন একবার ইন্টারনেট শাটডাউন ব্যাপারটা কি, বন্ধ হয়ে যাওয়া? না, ইন্টারনেট শাটডাউন বন্ধ হয়ে যাওয়া না। ইন্টারনেট শাটডাউন হচ্ছে মনে করো তোমার এরিয়াতে কোনো একটা লোকাল ক্যাপাস হলো বা এটা যে বন্ধ করে দেয় যে সিকিউরিটি, হ্যাঁ ইন্টারনেট যে বন্ধ করে দিল, এই যে আমাদের মাধ্যমিক পরীক্ষা হলে ইন্টারনেট শাটডাউন, বুঝতে পেরেছি। সেটারও ইমপ্যাক্ট করেছে তো। মানে যাতে ছড়িয়ে না পড়ে যে বন্ধ করে দেয় সিকিউরিটি পাওয়ার, হ্যাঁ 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 একদম। গুজব ছড়িয়ে পড়া আটকানো। গুজব ব্যাপার আছে এর সাথে তো। অ্যাকচুয়ালি তো প্রশাসনের কাজ সমস্যা সমাধান করা, কিন্তু আমাদের এখানে প্রশাসন এতটাই ভালো কাজ করেছে এতদিনে যে ইন্টারনেটকে মাঠে নামতে হয়েছে। তো সেই জন্য ইন্ডিয়া র‍্যাঙ্ক করেছে সেকেন্ড গ্লোবালি, মায়ানমার প্রথমে। ভাবতে পারছো মায়ানমার ইন্টারনেট শাটডাউন যেখানে হয় সেখানে এটা বলা হয় যে ডেমোক্রেসি কিছু। তো এই ক্ষেত্রে স্যার নেপালেরও তো একটা জায়গা থাকা উচিত। হ্যাঁ নেপালের উচিত, কারণ এই কদিন আগে যেটা হলো ওদের একটা বড় আলটিমেট কি বলতো এরিয়া বেসিকে তোরা চেক করে, মানে ভারতে যদি কোনো একটা রাজ্যের সঙ্গে তুলনা করা, একটা মায়ানমার হয়তো দেশ, মায়ানমার বলছি নেপাল দেশ হবে, তো সেই দেশে কতবার হবে? ভারতে তো 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। এই যে মণিপুরে দীর্ঘদিন ধরে চলছে, এবার ওরা আওয়ারটাকেও ক্যালকুলেট করে। মণিপুরে ইন্টারনেট শাটডাউন যে কতদিন ধরে চলছে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, এই জিনিসগুলো মানে ইনক্লুড করা হয়। নেক্সট হচ্ছে নমিনাল জিডিপি বললাম। আচ্ছা, এই নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে পার্থক্য কি একটু বলো শুনি। What is the difference between nominal GDP and real GDP? বলো। এ কি কেউ জানো না? এটা জানা দরকার, যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে তাদের জানা দরকার। স্যার নমিনাল জিডিপিতে অনেক সময় কারেন্ট ইয়ার প্রাইসে মেঘমিতা একটু বলে নিক, তারপরে তুমি বলবে। হ্যাঁ বলো। নমিনাল জিডিপিতে বেসিক্যালি কারেন্ট ইয়ার প্রাইসের উপরে মেইনলি ফোকাস করা হয়, আর রিয়েল জিডিপিতে সে বেস ইয়ার প্রাইসের উপর সেটাকে ডিপেন্ড করা হয়। আর ক্যালকুলেশন ফ্যাসিলিটি হচ্ছে নমিনাল জিডিপির ফর্মুলা হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি দিয়ে, আর রিয়েল জিডিপি যেটা হচ্ছে সেটার ফর্মুলা বেস প্রাইস ইনটু কোয়ান্টিটি দিয়ে। ওকে, ঠিক আছে। সুমন বলো। ওই রকমই কিছুটা, মানে যেটা নমিনাল হচ্ছে মানে বর্তমানে যেটা বাড়ছে সেটা, মানে সেখানে মুদ্রাস্ফীতি এগুলো দেখা হচ্ছে আর কি। আর যেটা রিয়েল জিডিপি সেটা হচ্ছে বেস ইয়ারের সাথে রিলেশনটা করা হয়। আচ্ছা, বেস ইয়ারের সঙ্গে নমিনালের একটা পার্থক্য হচ্ছে ইনফ্লেশন। ঠিক আছে, মেইনলি আমরা যদি বলি যে তোমরা যেটা বলেছো ঠিকই বলেছো, কোনো ভুল নেই, কিন্তু এর সঙ্গে একটা জিনিস অ্যাড করবে যে নমিনাল জিডিপি আমরা যখন বলছি তখন ইনফ্লেশনটা আমরা রিসেন্ট ইয়ারের রেসপেক্টে বা কারেন্ট ইয়ারের রেসপেক্টে ক্যালকুলেট করছি, কিন্তু যখন যখন আমরা রিয়েল বলছি সেখানে একটা বেস ইয়ারের রেসপেক্টে আমরা সেই ইনফ্লেশনটাকে ক্যালকুলেট করছি। বাদ বাকি আর কোনো কিছু নেই, সব ঠিক বলেছো।
নেক্সট হচ্ছে সিপ্রি রিপোর্ট মিলিটারি স্পেন্ডিং এ ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট হয়েছে ডিফেন্স স্পেন্ডারে 2025 ঠিক আছে। 3.2% অফ গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং এ রয়েছে। প্রথম র‍্যাঙ্ক মানে র‍্যাঙ্কিং এর দিক থেকে সবার প্রথমে ইউএসএ, তারপরে চায়না, তারপরে রাশিয়া, তারপরে জার্মানি। আর সাইবার ক্রাইম ইন্ডেক্সে ইন্ডিয়ার র‍্যাঙ্ক হচ্ছে 10th মোস্ট কমন ক্রাইম ঠিক আছে। অ্যাডভান্স ফি পেমেন্ট ফ্রড যেটা রয়েছে ম্যাক্সিমাম ইজ কন্ট্রোল বাই আওয়ার মানে কি বলবো সিটি অফ জয় কলকাতা, সেখান থেকে এই সাইবার ক্রাইমটা বেশিরভাগটা হচ্ছে। আর ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্সে গৌতম আদানি রিক্লেম দ্য টাইটেল এশিয়ার রিচেস্ট পারসন ঠিক আছে। মুকেশ আম্বানিকে সরিয়ে আদানি আবার পেয়ে গেছে। এই কটা টপিক আমাদেরকে মনে রাখতে হবে, এই কটা জিনিস মনে রাখলে আমাদের হয়ে যাবে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 157 আউট অফ 180। এই পৃষ্ঠা থেকে একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব আছে, পিএসসি খুব পছন্দের পেজ। ওকে, এখানে তো আদি ইন্ডেক্স র‍্যাঙ্ক পিএসসি এখান থেকে খুব প্রশ্ন জিজ্ঞাসা করে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, এটাও পিএসসির খুব পছন্দের জায়গা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই সুমন একটা খুব একটা ভালো প্রশ্ন করলো যে আমি কতটা পড়বো বোঝা যায় না মাঝে মাঝে। দেখো মানে সুমন মনে আছে লতা মঙ্গেশকর যখন মারা যায় কোশ্চেন এসেছিল লতা মঙ্গেশকর কবে পদ্মভূষণ পেয়েছিল? হ্যাঁ ছিল তো। এবার তো ভাবো 2001 সালে, হ্যাঁ যখন পড়বো তখন রিলেটেড ওগুলো পড়ে নেওয়া দরকার একদম ঠিক আছে। মানে আমাদের পিএসসি ওটা তো আমি মিসলেনিয়াসের কোশ্চেনের সময় দেখছিলাম, এই যখন বাড়িতে ইউটিউবে সলভ করার আগে তো আমাদেরকে বাড়িতে রেডি করতে হয় নিজেদেরকে, তো আমি সলভ করতে গিয়ে দেখছি এমন কোশ্চেন দিয়েছে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডই না, কিন্তু মনে হচ্ছে যে এই টপিকটা কোনোভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যেতে পারে। সার্চ করতে গিয়ে দেখছি 2018-19 সালের টপিকে ছিল, মানে 2019 এর কারেন্ট অ্যাফেয়ার্স 2018 এর টপিকে ছিল। নেক্সট হচ্ছে WWF ন্যাশনাল অ্যাওয়ার্ড বলো, ফেমিনা মিস ওয়ার্ল্ড ঠিক আছে, এই সমস্ত জিনিসের নামগুলো দেওয়া আছে। এগুলো মানে কি বলবো টপিক বুঝতেই পারছো, এগুলো খুব ইজি। শুধু এখানে প্রফেসর এমএস স্বামীনাথন অ্যাওয়ার্ড, এমএস স্বামীনাথন অ্যাওয়ার্ড কিসের ক্ষেত্রে দেওয়া হয়? এগ্রিকালচার সেক্টরে কারো যদি খুব ভালো প্রজেকশন ভালো গ্রোথের কাজ করে তাকে এটা দেওয়া হয় ঠিক আছে। তো এবছর দেওয়া হচ্ছে শ্রীনিবাস রাওকে ঠিক আছে। আর আমাদের বাদবাকি এখানে যা দিয়েছে প্রেসিডেন্ট পুলিশ কলার, এটা ওড়িশা পুলিশকে দিয়েছে। আর তারপরে হচ্ছে 13th সুর জোৎস্না ন্যাশনাল মিউজিক অ্যাওয়ার্ড, এটা হচ্ছে সুমিতা গুহা এবং পণ্ডিত লক্ষ্মণ কৃষ্ণরাও পণ্ডিতকে দিয়েছে। এই কটা টপিক ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড সেকশনে রয়েছে, এগুলো একটু পড়ে নিও, পড়লে হয়ে যাবে, খুব একটা কঠিন কিছু না। এই অবধি ক্লিয়ার তো প্রত্যেকে? এটা ইজি টপিক ছিল একটা। নেক্সট হচ্ছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, যেটা ঠিক আছে ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি অল 6 গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ উইনার্স আর ওমেন ঠিক আছে। এটা কিন্তু খুব মানে খুব কি বলবো ইম্পর্টেন্ট যে প্রথমবার সবাই মহিলা হয়েছে, তো অবশ্যই কে কোথা থেকে হয়েছে এটা একটু খেয়াল করো। আফ্রিকা থেকে হয়েছে ইউরোপ অ্যানসি, এশিয়া থেকে হয়েছে বোরিন কিম, নামটা মনে রাখবে। বোরিন কিম এশিয়া থেকে, তিনি কোন দেশের? সাউথ কোরিয়া। ইউরোপ থেকে হয়েছে সারা ফিঞ্চ, ইউনাইটেড কিংডমের। সাউথ এবং সেন্ট্রাল আমেরিকা থেকে হয়েছে যে তার নাম হচ্ছে ইউভেলিস মোরলেস। নর্থ আমেরিকা থেকে দেখো এত জায়গার নাম মনে রাখলে লাভ নেই। এশিয়া থেকে কি হয়েছে? বোরিন কিং এবং তার কান্ট্রি কোনটা? সাউথ কোরিয়া। আর আফ্রিকা থেকে কি হয়েছে? ইউরোপ অ্যানসি। এই দুটো নাম বেশি ভালোভাবে পড়ো, কেন ইন্ডিয়া আফ্রিকা রিলেশন কিন্তু অনেক বেটার। আর আমেরিকার দিকে ইন্ডিয়ার কোশ্চেন খুব একটা মানে এইরকম ক্ষেত্রে যাবে না, হয়তো গেলে ওই এশিয়ার মধ্যেই থাকার চান্স সবথেকে বেশি এই বোরিং কিমের মধ্যে, আর বাইরে গেলে আফ্রিকা। তাও পুরোটা পড়ে রাখার চেষ্টা করো। যেমন সেন্ট্রাল আমেরিকাতে যদি বলা হয়, মানে আমেরিকাকে এরা দুটো পার্টে ভাগ করেছে, একটা নর্থ একটা সেন্ট্রাল এবং সাউথ। নর্থে হচ্ছে হার্লে, এই হার্লে বাইক দিয়ে মনে রাখবে হার্লে নর্থে, আর সাউথ আর সেন্ট্রালে রয়েছে যে ব্ল্যাঙ্কো ঠিক আছে। এরকম ভাবে একটু মনে রাখো। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ কিসের জন্য? এটাকে মাঝে মাঝে বলা হয় নোবেল প্রাইজ ফর দ্য এনভায়রনমেন্ট, এটাও মনে রাখো। যেমন আমরা অ্যাবেল প্রাইজ কে বলি না নোবেল ইন ম্যাথমেটিক্স, তেমন নোবেল ইন এনভায়রনমেন্ট প্রাইজ কোনটাকে বলা হয়? গোল্ডম্যান। এটা প্রত্যেক বছরই দেওয়া হয় গ্রাসরুট লেভেল এনভায়রনমেন্টাল কাজের জন্য, এটা মেইনলি দেওয়া হয় ঠিক আছে। 1989 সাল থেকে এটা কিন্তু দেওয়া হচ্ছে রিচার্ড এন্ড রোধা গোল্ডম্যানের দ্বারা। ক্লিয়ার এই টপিকটা? কারোর কোনো ডাউট আছে এই টপিকের উপরে? কোনো ডাউট থাকলে বলো।
ঠিক আছে। নেক্সট হচ্ছে মিলিটারি এক্সারসাইজ, যেগুলো নিউজে ছিল, ঠিক আছে, সেগুলোর নাম লিখে রেখেছি। এক্সারসাইজ সাইক্লোন, এক্সারসাইজ দাস্তিক, এগুলো রিসেন্ট অনেকবার আমি আলোচনা করেছি। এক্সারসাইজ সাইক্লোন হচ্ছে আমাদের ইজিপ্টের সঙ্গে হয়েছে, ইন্ডিয়া ইজিপ্টের মধ্যে। এক্সারসাইজ দাস্তিক ইন্ডিয়া উজবেকিস্তানের মধ্যে হয়েছে। আর তাছাড়াও আদার নোটেবল যে সমস্ত এক্সারসাইজ, যুদ্ধ অভ্যাস, শক্তি, এগুলোকে একটু মনে রাখবে এবং কোন কোন দেশের মধ্যে হয় সেটাও মনে রাখবে। পিএসসির কিছু ঘরানার জায়গা আছে, যেটা হচ্ছে মিলিটারি এক্সারসাইজ, যেটা হচ্ছে এই সমস্ত অ্যাওয়ার্ড প্রাইজ এবং তার সঙ্গে স্পোর্টস এবং ইন্ডেক্স, এই সমস্ত জায়গা থেকে পিএসসি কোশ্চেন বেশি হয়। ন্যাশনাল নিউজের কোশ্চেনও থাকে। অ্যাপয়েন্টমেন্টস কেও পিএসসি ছয় না বলবো না, ভালোভাবে ছয়, ঠিক আছে। এই টপিকটা এইটুকু পড়লে হয়ে যাবে। সায়েন্স এন্ড টেকনোলজিতে এখনো পর্যন্ত পিএসসি কে আমরা অতটা নিজের দাগ কাটতে দেখিনি, কিন্তু দেখা যাক এবার আসে কিনা। এখানে আর্তেমিস মিশন খুব ইম্পর্টেন্ট। আর্তেমিস মিশন হচ্ছে নাসার ফার্স্ট ক্রিউড মুন মিশন, 53 বছরের, যেটা, ঠিক আছে, সেইটা টপিকে আমরা একটু পড়বো। এটা হচ্ছে নাসার ফার্স্ট ক্রিউড মুন মিশন আফটার 53 ইয়ার্স সিন্স অ্যাপোলো 17। এটা হচ্ছে আর্টেমিস 2, সেই জন্য খুব ইম্পর্টেন্ট। 2026 সালে এই মিশনটা লঞ্চ করা হয়। এটাতে 4 জন অ্যাস্ট্রোনটকে ক্যারি করেছে এবং কোথায় নিয়ে গেছে? এটা চাঁদে নিয়ে গেছে, ঠিক আছে। মেইনলি তারা 10 দিন সেখানে থাকবে, কোনো ল্যান্ড করবে না, শুধু তারা মুনের যে অরবিট সেই বরাবর ঘুরবে। এটা কি টেস্ট করতে চাইছে? ওরিয়ন স্পেসক্রাফটের মাধ্যমে লাইফ সাপোর্ট সিস্টেম টেস্ট করতে চাইছে, ঠিক আছে। এবং চাঁদে কতটা হিউম্যান ক্যাপাবিলিটিস রয়েছে, মানে মানুষ গিয়ে কতটা বসবাস করতে পারে, সেটাকে টেস্ট করার জন্যই আর্তেমিস মিশন কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। এবার এখানে ক্রিস্টিয়ানা কলস বলে একজন ব্যক্তি আছে, যিনি হচ্ছে ফার্স্ট উম্যান টু ট্রাভেল বিয়ন্ড দ্য লো আর্থ অরবিট, ঠিক আছে, লুনার অরবিট। এটা আমাদের একটা জিকে মানে পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখতে হবে। বাট আর্তেমিস মিশন আছে একটা কোথাকার মিশন? এটা একটা চাঁদের মিশন। কার দ্বারা লঞ্চ করা মিশন? এটা নাসার দ্বারা লঞ্চ করা মিশন। এটা ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে মিশন মিত্রা। মিশন মিত্রা হচ্ছে গগনয়ান ট্রেনিং এর যে মিশন, সেটা। মিশন মিত্রা হচ্ছে ইনিশিয়েটেড আন্ডার দ্য ইন্ডিয়াস গগনয়ান মিশন ইন লাদাখ। লাদাখে শুরু হয়েছে। হাই অ্যালটিটিউড ট্রেনিং ইন এক্সট্রিম কন্ডিশন, যেখানে অক্সিজেন কম, কোল্ড এন্ড আইসোলেশন অত্যাধিক বেশি করে রয়েছে। ভারতের যে গগনয়ান মিশন, সেটাকে লক্ষ্য করে এটা করা হচ্ছে। এটা হচ্ছে সাইমালটেড স্পেস লাইক কন্ডিশন দেওয়া হচ্ছে আর্থের উপরে, ঠিক আছে, যাতে যত অ্যাস্ট্রোনট যাবে তারা যাতে সেই জায়গায় গিয়ে অসুবিধা না হয়। গগনয়ান মিশনের লক্ষ্য কি? এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম হিউম্যান স্পেসক্রাফট প্রোগ্রাম হবে ইসরোর দ্বারা, ঠিক আছে। তো গগনয়ান কাকে কাকে সিলেক্ট করেছে গগনয়ানের জন্য, এখানে তাদের নাম দেওয়া আছে, এগুলো অনেকদিন আগে থেকে আমরা জানি বা পড়েছি। এর বাইরে আর কিছু লাগবে না মানে এখান থেকে। কিন্তু মিশন মিত্রা কিসের সঙ্গে রিলেটেড এবং আর্তেমিস মিশন কিসের সঙ্গে রিলেটেড, সেই দুটো আমাদের একটু জেনে রাখতে হবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি সেকেন্ড পেজ, যেটা সেখানে আমরা পড়বো বিক্রম 1 রকেটকে নিয়ে, যেটা ইন্ডিয়ার প্রথম প্রাইভেট স্পেস সেক্টরের মধ্যে রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট প্রাইভেটলি ডেভেলপড অরবিটাল রকেট বিল্ড বাই দ্য স্কাইরুট এরোস্পেস। আচ্ছা, স্কাইরুট এরোস্পেস সম্পর্কে আমি আগেও বলেছি, এটা হচ্ছে হায়দ্রাবাদ বেসড একটা স্টার্টআপ কোম্পানি, যে মেইনলি স্পেস সেক্টরের উপরে কাজ করছে। যেমন আমরা যদি বলি ফ্যালকন 9 কার কোম্পানি? ফ্যালকন 9 হচ্ছে এলন মাস্কের একটা মানে তৈরি একটা, মানে কি বলবো, রকেট, যেটা হচ্ছে আমাদের স্পেসএক্স কোম্পানি। স্পেসএক্স হচ্ছে যেমন প্রাইভেট কোম্পানি, তেমন ভারতের স্কাইরুট, ঠিক আছে। ডিজাইন করা হয়েছে টু ক্যারি স্মল স্যাটেলাইটস ইনটু দ্য লোয়ার আর্থ অরবিট। আজ তোমার যদি মনে হয় যে তুমি একটা কোনো সিস্টেম বানাতে চাও ভারতে, ভারত সরকারের সঙ্গে কথা বললে তুমি লোয়ার আর্থ অরবিটে কোনো একটা স্যাটেলাইট পাঠাবে, দেন তুমি স্কাইরুটের সঙ্গে কথা বলবে, ঠিক আছে। স্কাইরুট হচ্ছে ফার্স্ট প্রাইভেট ইন্ডিয়ান কোম্পানি টু লঞ্চ এ রকেট। ওকে, তো এই রকেটে করে বিক্রম 1 রকেট কিন্তু পাঠানো হয়েছে। নেক্সট হচ্ছে ইউভিকা প্রোগ্রাম। ইউভিকা হচ্ছে ইয়োভা বিজ্ঞানী কারাক্রম, ঠিক আছে, ইসরোর দ্বারা এটা কন্ডাক্ট করা হয়। তো এটা মনে রাখবে, এর লক্ষ্য হচ্ছে মানুষ যাতে ক্লাস 9 এর বয়স থেকে মানুষ যাতে স্পেস টেকনোলজি বা এই ধরনের জিনিসের প্রতি তার ইচ্ছা প্রকাশ করে, সেই জন্য এই ইউভিকা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে। আচ্ছা, একটু বলো তো ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছে?
একটু বলো। 69 হুম 69 একদম 69 1969 ঠিক আছে। তো এই অবধি তো আমরা এই করলাম। আচ্ছা ফেস্টিভ্যাল হচ্ছে আরাকু ওল্ড সিড ফেস্টিভ্যাল, যেটা অন্ধ্রপ্রদেশে হয়, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে কোথায়? এটা হচ্ছে কলিগুদা ভিলেজে হয়, আরাকু রিজিয়ন যে জায়গা রয়েছে সেখানে এই আরাকু ওল্ড সিড ফেস্টিভ্যাল হয়। মেনলি ট্রাইবাল এরিয়াতে বায়োডাইভার্সিটিকে রক্ষা করার জন্য এটা কিন্তু করা হয়। আর রঙ্গেলা বিহু অনেকদিন ধরেই পড়াচ্ছি। রঙ্গালী বিহু হচ্ছে আসামের একটা ফেস্টিভ্যাল। কেউ কি কিছু বলছো? এগুলো নিচে রয়েছে, তোমরা পিডিএফ এ দেখতে পাবে। পাওয়ার পয়েন্টে অতটা হয়তো তোমাদের কাছে ক্লিয়ার না, ঠিক আছে, কিন্তু পিপিটি তে এটা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। পিপিটি বলছি, পিডিএফ এ দেখতে পাবে। ক্লিয়ার টপিক? এখান থেকে কোন কোন টপিক রয়েছে, কি পড়তে হবে? যদি কোনো ডাউট থাকে বলো একটু। চলো নেক্সট টপিক হচ্ছে আমাদের স্পোর্টস, যেখান থেকে মানে ফাস্টেস্ট প্লেয়ার, এলন প্লেয়ার, ঠিক আছে, এইসব কোশ্চেন আসে। সবার নিচে পাচ্ছি বিরাট কোহলির নাম, ফার্স্ট প্লেয়ার ইন আইপিএল হিস্ট্রি টু স্কোর 9000, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সাব চ্যাম্পিয়নশিপ, এটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ জিতেছে সেকেন্ড টাইটেল, ইন্ডিয়া এখানে রানার আপ হয়েছে, ঠিক আছে। প্যারা অ্যাথলেটিক তাসকান্দে হয়েছে। ফাইভ যে ক্যান্ডিডেট রয়েছে তার নাম হচ্ছে জাভগির সিন্দারোভ, ঠিক আছে। আর ফার্স্ট খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে সেখানে কর্ণাটক কিন্তু জিতেছে, ঠিক আছে। এই টপিকগুলো রয়েছে, কে জিতেছে কি হয়েছে পিডিএফ এও পেয়ে যাবে, নরমাল শুধু পড়তে হবে। স্পোর্টস নিউজ থেকে মুখস্থের টপিক এখানে কোনো কিছু নেই, এখানে কনসেপচুয়াল কোনো কিছু নেই। তোমার যতটা মুখস্থ করে রাখতে পারবে এখানে ততটাই তোমার ইম্পর্টেন্ট, ততটাই তোমার বেনিফিট, এর বাইরে কিছু রাখবে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা ইম্পর্টেন্ট ডেজ এখানে বলার কিছু নেই, ইম্পর্টেন্ট ডেজ নরমাল। আচ্ছা অপারেশন হচ্ছে অপারেশন হিমসেতু। কোথায় অপারেশন হিমসেতু? সিকিমের জন্য লঞ্চ করা হয়েছিল। লঞ্চ করেছিল হচ্ছে ত্রিশক্তি ক্রপস এর দ্বারা ইন্ডিয়ান আর্মি, সিকিমে যে লাচেন রিজিয়নে, নর্দার্ন সিকিমে, ঠিক আছে। সেখানে যে কিছুদিন আগে সমস্যাটা হলো স্নোফল ল্যান্ডস্লাইড, সেই সমস্যা থেকে রক্ষার জন্য অপারেশন হিমসেতু লঞ্চ করা হয়েছিল, মনে রাখবে কোন জায়গায়। আরেকটা হচ্ছে চিতা আন্দোলন, ঠিক আছে। চিতা আন্দোলন হচ্ছে বেতোয়া প্রজেক্টে, মানে বেতোয়া কোথায়? বেতোয়া হচ্ছে মধ্যপ্রদেশে। সেখানে মানে কেন বেতোয়া লিঙ্ক প্রজেক্ট যে হচ্ছিল, কিছুদিন আগে আলোচনা করেছিলাম, সেখানে চিতা আন্দোলন শুরু করা হয়েছে। চিতা আন্দোলন কি? প্রোটেস্ট মুভমেন্ট এগেইনস্ট দ্য কেন বেতোয়া রিভার লিঙ্ক প্রজেক্ট ইন দা চত্রাপুর এন্ড পান্না ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশে। ফার্মার্স এবং ওমেনরা প্রোটেস্ট করছে এগেইনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট। মেইনলি ওই দুটো জায়গাটাকে লিংক করার কথা হচ্ছিল ডেভেলপমেন্টের জন্য, যেহেতু সেখানে আমাদের কেন বেতোয়া ন্যাশনাল পার্ক রয়েছে, এবং সেখানে যে সমস্ত মানুষ রয়েছে তারা বলছে এটা যদি করা হয়, এই ডেভেলপমেন্ট যদি করা হয়, তাদের লাইফে সমস্যা আসবে, তো সেই নিয়ে তারা প্রোটেস্ট করছে। তো কেন বেতোয়া হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট রিভার ইন্টার লিঙ্কিং প্রজেক্ট, মানে দুটো রিভারকে কানেক্ট করার যে প্রজেক্ট, সেটা হচ্ছে কেন বেতোয়াতেই হচ্ছিল। তো সেখানে সমস্যা হয়েছে ট্রাইবাল কমিউনিটিস এর দ্বারা। তো অবভিয়াসলি নর্মদা বাঁচাও বা এইরকম ধরনের আন্দোলন যখন হয়, পরীক্ষায় খুব কোশ্চেন আসে। তো কেন বেতোয়া এই রিভার গুলো কোথায়, এগুলো কার উপনদী? বলতে পারবে কেন বেতোয়া কার উপনদী? যমুনা। যমুনা, বেতোয়া কেন চম্বল, হ্যাঁ চম্বলও আছে। চম্বল মেন হচ্ছে, যমুনা তো অনেক পরে। যমুনার উপনদী হচ্ছে চম্বল, আর এগুলো মেইনলি চম্বলের সঙ্গে যাচ্ছে, ঠিক আছে। এখানে সিন্দির বা না সিন্দুর বলে একটা নদী রয়েছে, মোস্ট প্রবাবলি নামটা এক্স্যাক্টলি আমার মনে আসছে না, ওই রাজস্থানের কাছের ওখানটায় রয়েছে। ওখানে খুব সারিস্কা ন্যাশনাল পার্কের পাশে, ঠিক আছে। ওই নদীটা থেকেও প্রচুর কোশ্চেন পরীক্ষায় এসেছিল এর আগে, মানে পিএসসি তে আসেনি, অন্যান্য পরীক্ষা। মোস্ট প্রবাবলি সিন্দার না সিন্দুর বলে এরকম একটা নদীটার নাম ছিল। যখন আমি নিজে পড়েছিলাম তখন এই কলেজ না, শিয়ালদা থেকে ম্যাপ প্রিন্ট করতাম, ম্যাপ প্রিন্ট করে এনে বাড়িতে ম্যাপ আঁকতাম, তো সেই সময় নদীটা পড়েছিলাম, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে অবিচারিস, যেগুলো অবিচারিস এর নামগুলো এখানে মনে রাখবে। রঘু রায়, নন্দেলা ভাস্কর রাও, আর হচ্ছে চন্দ্রিকা প্রসাদ শান্তকি, ঠিক আছে। তো এই ব্যক্তিগুলো কিসের সঙ্গে প্রফেশনে, যদি ভারতের কেউ হয় তার পদ্মভূষণ পদ্মবিভূষণ, যদি পশ্চিমবাংলার হয় তাহলে তো আরো ভালোভাবে পদ্মভূষণ পদ্মবিভূষণ পড়বে, আর এর বাইরে কিছু লাগবে না। এটা এই অবধি। আচ্ছা আশা ভোসলে খুব ইম্পর্টেন্ট। মুম্বাই, এখন লেখা আছে দেখো, পদ্মবিভূষণ পেয়েছে 2008 সালে, পদ্মশ্রী 1997, দাদা সাহেব ফালকে 2000।
সব লিখে রেখে দিয়েছি, কারণ একবার পিএসসি আমাদেরকে এরকম ভাবে ট্র্যাপে ফেলে দিয়েছিল। আশা করছি তোমরা পিডিএফ এ সব পেয়ে যাবে, এগুলো সব লেখা আছে কে কোনটা পেয়েছে। যদি তাও কোনটা মিস হয়ে যায় একটু খেয়াল করে নিও, ঠিক আছে? তো তাহলে হয়ে যাবে। এই অবধি আমাদের টপিক মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স, বলতে যা যা পড়ালাম সেটাই মিসলেনিয়াসে একবারে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, মিসলেনিয়াসের পরে কুইক রিভিশন, ঠিক আছে? মিসলেনিয়াসের মানে যা যা বললাম এর মধ্যে কিছু জিনিস রয়েছে, এছাড়া কিছু নেই, ঠিক আছে? এভারেস্ট বেস ক্যাম্প বাই সাইকেল দিব্য সিং পৌঁছেছে, ঠিক আছে? আর মোস্ট এক্সপেন্সিভ ইন্ডিয়ান আর্ট ওয়ার্ক যেটা যশোদা এন্ড কৃষ্ণা হয়েছে, এই টপিক। এর বাইরে আর সেরকম কিছু নেই। এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই কম ছিল, নরমালি হয়ে যাওয়ার কথা এবং হয়েও গেছে। এর পরে যে জিনিসগুলো পড়ালাম সেগুলো রিভিশন হচ্ছে। এবার আমায় বলো কারোর কোনো ডাউট থাকলে, কারো যদি কোনো ডাউট থাকে এবার একটু বলো। কোনো প্রশ্ন বা কোনো কিছু? এই টপিক তো বোঝার টপিক যেটা সেটা বলেছি, ঠিক আছে? এখানে মানে এই সমস্ত এমসিকিউ টপিকে বোঝানোর সেরকম কিছু থাকে না, আমাদেরকে রিডিং করতে হয় আর তোমাদেরকে মুখস্থ করতে হয়, ঠিক আছে? অ্যাওয়ার্ডসে দেখা যায় যে প্রচুর ধরনের অ্যাওয়ার্ডস বইগুলোতে। হুম। এবারে আপনি যেটা দিয়েছেন এখানে অনেক অ্যাওয়ার্ড কিন্তু নেই। না, নেই তো। তাহলে কি মানে এইগুলোকেই ফলো করবো নাকি অতগুলো অ্যাওয়ার্ডস মনে রাখার দরকার আছে? অনেকগুলো বলতে তুমি কোনগুলোর কথা বলছো একটু বলবে? প্রচুর অ্যাওয়ার্ডস এর মানে লিস্ট দেখি আর কি বই, মানে ইউনিভার্সের কথাও যদি বলেন সেখানে। প্রিভিয়াস ইয়ার্সে দেখো আমি যে অ্যাওয়ার্ড গুলো দিয়েছি সেগুলো রিসেন্ট টপিকের উপরে, কিন্তু আমি যেটা নিজে করতে বলি সবাইকে, প্রিভিয়াস ইয়ারে যে ধরনের অ্যাওয়ার্ড মানে পরীক্ষায় এসেছে সেই ধরনের অ্যাওয়ার্ড রিলেটেড টপিক একটু গুগলে সার্চ করে একবার খাতায় লিখে রাখবো, যদি আমার কন্টেন্টের ভিতরে সেটা না থাকে, ঠিক আছে? মানে এটা তো বলা যায় না যে ওখান থেকে আসবেই না, মানে এটা তো বলতে পারলে হয়ে যেত, কিন্তু ওটা পারলে একটু লিখে রেখো। আর যদি ওটা না পারো, যেহেতু এগুলো রিসেন্ট নিউজে আছে তাই আমি এগুলোকে দিয়ে রেখেছি। মানে এবার প্রত্যেক মাসে ধরলে হয়তো কিছু জিনিস মানে ম্যাক্সিমামটাই কমন পেয়ে যাবে যে হ্যাঁ এই টপিক গুলো থেকেই এসছে। মানে হয়তো তুমি 8 মাসের টপিক যখন দেখবে, 8 মাসের টপিক দেখবে যে মোর ওভারঅল যা যা মানে পিওয়াইকিউ তে থাকে সেই সব নিউজ গুলো রিসেন্ট ঘটে হচ্ছে, তো সেগুলোকে পড়ে নেবে। আর যদি সেটা না পাও তাহলে জানবে সেটা অনেকটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাই একটু গুগল করে তোমার রিসার্চ করে নিতে হবে, বুঝলে? শোনো, হ্যাঁ স্যার বুঝেছি। এখানে কার কার ফার্স্ট টাইম ডব্লিউবিসিএস? ফার্স্ট টাইম কারণ নেই কি? সবাই এক্সপেরিয়েন্স ডব্লিউবিসিএস এ? স্যার আমার। আচ্ছা, কোয়েলের ফার্স্ট টাইম, ওকে। আর বাকিদের সবার? মেঘমিতা, আমারও। জয়দীপেরও ফার্স্ট টাইম, মেঘমিতা এটা কি ফার্স্ট টাইম? আচ্ছা, সুমনের? না আমার ফার্স্ট না। সুমনের ফার্স্ট টাইম, ওকে। ফার্স্ট নয় আমার। ও আচ্ছা, তোমার ফার্স্ট নয়। হ্যাঁ, আমি তোমার কথাবার্তা শুনেই মনে হচ্ছিল তোমার ফার্স্ট না হওয়ার কথা। বুঝেছি, ঠিক আছে। প্রিপারেশন কেমন বাদ বাকি এমনি ওভারঅল? হ্যাঁ স্যার ঠিক আছে, মানে এই লাস্ট এবারে একবার পুরোটা শেষ করি, চলছে আর কি, ভালোই চলছে। ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মানে এবারে মানে পড়েছি, আমাকে আরেকবার পড়তে হবে, ওগুলো মাথায় থাকে না আর কি। কারেন্ট অ্যাফেয়ার্স অবভিয়াসলি তোমাকে মানে ও থাকে না, আমি জানি, মানে যতই পড়ি থাকে না। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে আলটিমেট পরীক্ষার 1.5-2 মাস আগে বেশি ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? মানে আর তো আমাদের হাতে কদিন, আর আমাদের হাতে 1 মাস পড়ে আছে, 29 দিন আছে। 29 ডেজ। 29 ডেজ আছে, ঠিক আছে? তো এই 29 ডেজে মোটামুটি করে নাও। এই উইকটা মোটামুটি জিএসটা একদম সুন্দর করে রেডি একদম হয়ে গেছে প্রায়। এবারে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার মনে হয় জিএস এর পার্টে জিএস এ খুব একটা বেশি উথল পাতাল হয় না, আলটিমেট উথল পাতাল কারেন্ট অ্যাফেয়ার্স। না জিএস এ করে কিরকম করে, মানে যেমন আইএনএম মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা ঠিক রাখে, এই এনসিএন্ট গুলোকে এদিক ওদিক করে, মিডিয়াভেলের জায়গাটাকে একটু এদিক ওদিক করে, এরকম। তুমি নরমাল টার্গেট রাখো, মানে হিস্ট্রিতে 50-এ তুমি 35 থেকে 38 টার্গেট এসে হবে না। মানে ব্যাপারটা আমি যেটা দেখেছি, এ মানে কখনো কখনো একটা পার্টিকুলার এরিয়াকে এমন ভাবে করবে যে জিনিসটা আমার চিন্তাধারার বাইরে। আমি টার্গেট নিয়ে কি করব স্যার? আমার হাতে তো নেই, আমি যেটা পড়ে গেছি সেটাই করতে পারবো। মানে সেটা যদি আমার পড়ার বাইরে চলে আসে আমি কিছু করতে পারবো না। ওই এটা আমি দেখেছি, এটা তুমি ঠিকই বলেছো যে আমি অনেক আমার হাতে একদমই কিছু নেই।
আমি অনেক সময় দেখেছি জিওগ্রাফি মেন্সে এমন কোশ্চেন জিওগ্রাফি থেকে এসছে সেটা মানে আনপ্রেডিক্টেবল আমরা কোশ্চেন। সাধারণত ফলো করবো কি মার্কেটে যে বইটা আছে যেটা আমরা পড়েছি, হুম তার বাইরে তো আমরা কেউ ভগবান নয় না। এবারে হ্যাঁ, সে ঠিকই বলছো, কথাটা একদমই ঠিক। ঠিক আছে, মানে মাঝে মাঝে আনপ্রেডিক্টেবল খেলা করে। ঠিক আছে, না মোটামুটি করো। মানে এই যে টার্গেট নিয়ে পড়ায় তো মানে হবে না, মানে আমি শুধু ওই কি টার্গেট কি করে নেব। না ওটা বলা যায় না, ঠিক আছে। বাট মানে কিন্তু শুধু একটা জিনিস আমি সবাইকে এটুকু বলবো, ইংলিশটা একটু সচেতনতার সঙ্গে করো। আলটিমেটলি তোমার যদি গেম, ইংলিশের জায়গাটাও একটা বাজে জায়গা। হ্যাঁ আলটিমেটলি তুমি ওইখানে নেগেটিভ মার্কিং হয় প্রচুর, মারাত্মক। আলটিমেট যারা পাস করে তারা ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো জায়গাতে তারা পাস করাটা ডিপেন্ড করে। কারণ ইংলিশে অনেক ছেলে মেয়ে আছে ওভার কনফিডেন্ট, আমি জানি এই প্রিপোজিশনটাই হবে, আরে আমি ইংলিশ অনার্স করে এসেছি, আমার কনফিডেন্স আছে, এটা করলে তো পিএসসি তোমাকে ফুল 10 গোল দিয়ে যাবে। ইংলিশেই জাজমেন্ট হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, ইংলিশ একটু ডাউট হলো তো ছেড়ে দাও, কারণ সেটাই তুমি ভুল করছো। ঠিক আছে, মানে খুব কপাল ভালো না থাকলে বেরোতে পারবে না ইংলিশের জায়গায়। 8 10 12 যারা পেয়ে যায় না পিএসসি মানে প্রিলিমসে, তারা এক্সপেক্ট করে অনেক ভালো নাম্বার পেয়েছে। 25 যারা 8 10 12 পায়, তো আগের বার 100 কাট আপ গেছে তাই মানুষ পাস করতে পারেনি। মানে কোশ্চেন লেভেলটা আই থিংক বুঝতে পারছো। তো সুমন দাও পরীক্ষা, সুমন তো জানো, যারা নতুন দিচ্ছ তাদের জন্য বলছি ইংলিশ নিয়ে খেলতে যেও না। কারেন্ট অ্যাফেয়ার্সে যদি আননোন আসে ওই আন্দাজে মারতে যেও না। আলটিমেট তোমার হাতে গেম খেলার জন্য ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স রয়েছে। এই 4টে পেপারে তুমি যদি 70 নাম্বারও তুলে আনতে পারো, ঠিক আছে। আর ম্যাথে যদি 25 এর মধ্যে 20 নাম্বার 25 নাম্বারে মানে 25 নাম্বার তো না, 25 এর মধ্যে যদি 20 নাম্বারে তুলে আনতে পারো 90 নাম্বার, বাদ বাকি জায়গা দিয়ে তুমি 20 নাম্বার তুলে ফেলতে পারবে। এবার গেমটা কিভাবে সাজাবে তার উপর ডিপেন্ড করবে, কিন্তু গেমটা আসল পরীক্ষার দিনের উপর ডিপেন্ড কি হচ্ছে। মানে ওইটাই পরীক্ষার্থীদের ভুল যে ইংলিশটা করে ফেলবো, এটা একদম ঠিক। মানে এইখানটাতেই আমাদের ফেলের জায়গাটা তৈরি হয়ে যায়। আলটিমেট ফেলিওর ইংলিশ, মানে যদি এটা অ্যাকচুয়ালি কেউ বলে না, এসে ওখানে নেগেটিভে চলে গেল পুরো ফেল। আমাদের অ্যাকচুয়ালি বলা উচিত না, কিন্তু ইংলিশ খুব ক্রিটিক্যাল একটা জায়গা। ঠিক আছে, যে ইংলিশকে ট্যাকেল করতে পেরেছে, মানে ট্যাকেল মানে এই নয় যে বুঝতে পারি না ট্যাকেল করবে কি করে, যে কোশ্চেন গুলো আসে স্যারেরা তো আগে, আমি স্যার কেন আমি বইয়েও খুঁজে পাই না অনেক তোমার সময়, স্কিপ করার মেন্টালিটি জানতে হবে না। মানে ওটা ছেড়ে দিতে হবে আর কি। এক্স্যাক্টলি, তোমার আলটিমেট কোন টিচার এখানে তোমার পরীক্ষা পাওয়াতে পারবে না যতক্ষণ না তুমি স্কিপ মেন্টালিটি আনবে। তোমার বোল্ড ফ্রম দ্য ব্লু আসছে, ঠিক আছে, তুমি বোল্ড ফ্রম দ্য ব্লু ইডিয়মস ইউজ করছো, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তোমাকে এমন একটা টপিক দিল যেটা তুমি হয়তো জানো না, তোমার অ্যানসার করারই দরকার নেই, তুমি শশী থারুর তো হতে পারবে না, চেষ্টা করার কি লাভ আছে। মানে একেবারে মুখস্থ আছে স্যাঙ্গুইন না জানলে হাতে না জানলে হাতে দিও না। আমি তো তোমায় বলছি তুমি নরমাল এই পলিসিটি স্কিপ পলিসি নাও, দেখবে তোমার নাম্বার বেড়ে গেছে, না হলেই নাম্বার শেষ। স্কিপ ডব্লিউবিসিএস এর এটাই আলটিমেট, তুমি কতগুলো স্কিপ করছো, নালে 100 কাটাপে মানুষ পাস করতে পারে না, বুঝতে পারছো না। চলো মোটামুটি আলোচনা হলো, যদি কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে পরের দিন করো, ঠিক আছে। এখানে প্রশ্ন থাকার কথা নেই, এই টপিক হালকাই আছে, ঠিক আছে। তাও যদি থাকে মানে এটা তোমাদের বলতে হয়। এরপর আবার ক্লাস আছে, সেই ক্লাস শুরু করব। তাহলে এখানেই শেষ করলাম আজকে। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, এরপর কি